আমাদের আজকের গল্প ছোট্ট একটা কাটা। গল্পটি নেওয়া হয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দ্বারকার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, সৌমিক এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৌশিক। গল্পের ভাষা পরিবর্তন ও শব্দগ্রহণে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। নিজের অফিস ঘরেই বসেছিলাম। বেশ কিছুদিন হয়ে গেল বড় সাহেব ডিবেটিয়ার কলকাতার বাইরে গিয়েছেন। একটা জরুরি পরিস্থিতিতে তাকে কলকাতার বাইরে যেতে হয়েছে। সপ্তাহখানেক কেটে গেছে, আর দিন দশেকের মাথায় তার ফিরে আসার কথা। তাছাড়া এই এলাকায় এখন সামান্য চুরি ডাকাতি কিংবা ছোটোখাটো উপদ্রব ছাড়া তেমন কোনো উপদ্রব হয় না। মাসখানেকের আগে কলকাতায় পরপর বেশ কয়েকটা খুন হয়েছিল। বাসস্ট্যান্ডের কাছে একজন লোক পরপর কয়েকজনকে খুন করেছিল। সে ব্যাপারটা অতি কষ্টে সমাধান করা হয়েছিল। সে যাই হোক, অবসর সময় কাটাতে আমার মোটেই ভালো লাগে না। তাই আমি সকালের দিকে আমার দারোয়ানকে অফিস ঘর এবং বাড়ির জিম্মা দিয়ে আমি বেরিয়ে পড়তাম। পুলিশের পোশাকে সর্বোচ্চ যাওয়া এখনো সম্ভব নয়। বড় সাহেব ডিবিটিআর আমাকে সবসময় বলতেন, একটা কথা মনে রেখো, তুমি কিন্তু পুলিশের একজন গোয়েন্দা। পুলিশের দারোগা হলেও তুমি কিন্তু আমাদের লালবাজারের গোয়েন্দা বিভাগের একজন বেশ প্রয়োজনীয় অফিসার। তাই বুঝতেই পারছো, ছোটখাটো সাধারণ ব্যাপারে আর তুমি থেকো না। তোমার জন্য সেটা ভালো নয়। জটিল কিছু হলে আমি নিজেই তোমায় বলবো। ততদিন নিজেকে এই সমস্ত থেকে দূরেই রাখো। মিস্টার হালদারের সঙ্গে তোমার বেশ ভালো একটা বন্ধুত্ব হয়েছে, তা ভালো, বেশ ভালো। পুলিশের কাজে সাহায্য করলে তোমার মাথাও খেলতে থাকবে। তবে হ্যাঁ, পুলিশের পোশাকে সবসময় থাকবে না, তাতে সমস্যা হতে পারে। তাছাড়া কলকাতা আর আগের মতো নেই, চারপাশে এখন অনেক শত্রু ঘুরে বেড়াচ্ছে। ডিবেটিয়ার সাহেব কাদের শত্রু বলতেন তা আমার জানা নেই। তবে মাঝে মধ্যে বঙ্গদেশ, বিশেষ করে কলকাতার আশেপাশে বেশ কিছু স্বাধীনতা সংগ্রামের দল মাঝে মধ্যেই মাথা চাড়াতে উঠত। তাদেরকেই কি ডিবেটিয়ার সাহেব শত্রু বলতে চেয়েছিলেন? সেটা অস্বাভাবিক কিছু নয়। তবে এসব নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। আসলে আমার যা সমস্যা হয়েছিল সারাদিন অফিস ঘরে বসে থাকা আর মাঝে মধ্যে একটু বাইরে থেকে বেরিয়ে আসা, এই সমস্ত দিয়েই চলছিল। মাঝে মধ্যে হালদার মশাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎও হতো। দেখা হলেই তিনি বলতেন, দারোগা বাবু, অনেকদিন হলো আপনাকে দেওয়ার মতো কোনো কেস হাতে আসছে না। আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে, তবে কিছুই যে করে উঠতে পারি না আমি। এতে আর নতুন কি আছে? বড় সাহেব যে যখন থেকে পুলিশের দারোগা পদ থেকে আমাকে তুলে দিয়ে পুলিশের গোয়েন্দা করে দিলেন, তারপর থেকেই তো এমনটা হচ্ছে। ওই যে নতুন একজন অফিসার এসেছে, কি যেন নাম, তাকে বেশ কিছু কাজকর্ম দেখিয়ে দিতে দিতেই সময়টা কেটে যায়। তা খবর কি? খবরটা খুব একটা খারাপ নয়। গঙ্গার পাড়ে নৌকোতে কি একটা সমস্যা হচ্ছিল, এটা মিটে গেছে। বেশ, তাহলে চলি। সময় সুযোগ হলে আবার দেখা সাক্ষাৎ হবে। থানা থেকে ফিরে নিজের অফিস ঘরে বসে পুরনো একটা ফাইল দেখে চলেছি। অবসর সময় বলে থানা থেকে পুরনো যে সমস্ত কেসের সমাধান এখনও হয়নি, সেই কেস ফাইল আমি দেখবার চেষ্টা করি, যদি কোথা থেকে কিছু একটা বেরিয়ে আসে। একদিন এমনভাবেই দুপুরের দিকে নিজের ঘরে কেসের ফাইলগুলো দেখে চলেছি। এমন সময় দারোয়ান এসে বলল, দারোগা বাবু, আপনার সঙ্গে কে যেন দেখা করতে এসেছে। এমন সময় বাইরে থেকে কেউ এলে আমার খুব একটা পছন্দ হয় না। একটা কেস ফাইল বেশ মন দিয়ে পড়ে চলেছি। প্রায় বছর 10 আগে একটা বন্ধ হয়ে যাওয়া কেস। অপরাধীকে ধরা যায়নি। 2টো খুন আর একটা বাড়িতে চুরি হয়েছিল। কিন্তু যে কারণেই হোক, ব্যাপারটা আমাদের নজর এড়িয়ে গেছে এবং কেসটা আমার হাতেই আসেনি। আর এমন সময় কেউ আমার সঙ্গে দেখা করতে এসেছে, এটা শুনে বেশ বিরক্ত হলাম। বললাম, এই সময় আবার কি হলো? আচ্ছা, একটা কাজ করো তো, আর যাও ডেকে নিয়ে এসো। আমি ফাইল বন্ধ করে একপাশে রেখে অফিসে বসবার ঘরের চেয়ারে গিয়ে বসলাম। আর একটু পরেই একজন লোক এসে ঢুকলো। একজন বয়স্ক মতো লোক। মাথার চুলদারি সমস্তই সাদা হয়ে গেছে, চোখে চশমা, পরনে পাঞ্জাবি আর হাতে একটা লাঠি।
লাঠি ঠুকঠুক করতে করতে ভদ্রলোক অতি কষ্টে ঘরে ঢুকে সামনের চেয়ারে থপ করে বসে পড়লেন। আর আমার তখনই মনে হলো একটু আগে যেন বাইরে একটা ঘোড়ার গাড়ির শব্দ শুনতে পেয়েছিলাম। তাহলে কি ভদ্রলোক ঘোড়ার গাড়ি করেই এসেছেন? ভদ্রলোক ততক্ষণে বসে পড়েছেন। বোধহয় তার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছিল। তাছাড়া মনে হলো দারোয়ান ধরে ধরে সিঁড়ির সামনে পর্যন্ত ভদ্রলোককে তুলে দিয়েছেন। ভদ্রলোক নমস্কার করে বললেন, নমস্কার দারোগাবাবু, জানি আপনি খুব ব্যস্ত, কিন্তু বাধ্য হয়ে আপনার কাছে আসতে হলো। আপনার হয়তো আমার কথা মনে নেই, কিন্তু আমার আপনাকে মনে আছে। আমায় আপনি চিনতে পারছেন না? আমি অতীন্দ্রমোহন রায়। প্রথমে চিনতে পারলাম না, তারপরে হঠাৎ করে মনে পড়ে গেল অতীন্দ্রমোহন রায়। তার মানে ইনি হলেন সেই ভদ্রলোক যিনি একটা কেসে আমাকে অদ্ভুতভাবে সাহায্য করেছিলেন। একবার একটা কেসে দিনের বেলায় একজন অপরাধী কিছু নিতে এসেছিল। যদিও আমি ছদ্মবেশে তার পিছু নিয়েছিলাম, কিন্তু কি করে জানি তার মধ্যে কেউ একজন বুঝতে পেরে গেছিল যে আমি একজন অপরাধীর পিছু নিয়েছি। তেমনি তাদেরও দলে আরও একজন লোক আমার পিছু নিয়েছিল। তারপর সুযোগ বুঝে সে ছুরি বার করে আমার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছিল। সেই সময় এই অতীন্দ্রমোহন বাবু ব্যাপারটা দেখতে পেয়ে আমায় চিৎকার করে সাবধান করে দিয়েছিলেন। আসলে জায়গাটা এমন ছিল যে সেখানে কারোর থাকবার কথা নয়। অতীন্দ্রমোহন বাবু তার বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি দেখতে পেয়ে চিৎকার করে আমাকে সাবধান করে না দিলে সেদিন আমার যে কোনো একটা বিপদ ঘটে যেতেই পারত। সেজন্য ভদ্রলোককে তখন সেদিনের মতো ধন্যবাদ দিয়ে চলে গিয়েছিলাম। তারপর কেসটা নিয়ে এতটাই মেতে উঠেছিলাম যে পরে আর ভদ্রলোকের সঙ্গে দেখা করা হয়নি। সেও আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগেকার কথা। তাকে হঠাৎ চিনতে পেরে বললাম, হ্যাঁ, মনে পড়েছে। আপনার বাড়ির সামনে সেবার আপনি যদি না থাকতেন তাহলে যে কত বড় বিপদ হয়ে যেত। এইবার বোধহয় আমার কথায় অতীন্দ্রমোহন বাবুর মুখে একটা হাসি ফুটল। তিনি হাতের লাঠিটা চেয়ারের একপাশে রেখে বললেন, আপনার কোনো দোষ নেই দারোগাবাবু। আসলে অনেকগুলো বছর কেটে গেছে। তাছাড়া আপনার চেহারায় যেমন সামান্য বদল হয়েছে, তেমন আমারও বদল হয়েছে। ঠিক আছে, কিন্তু আপনার পায়ের সমস্যা রয়েছে বলে তো মনে হচ্ছে। লাঠি নিয়ে হাঁটলেও আপনার হাঁটাচলা করতে অসুবিধাই হয়। কিন্তু আপনি তাহলে এইভাবে মানে আমার কাছে। দারোগাবাবু, একটি বিশেষ প্রয়োজনে আপনার কাছে আসতে হয়েছে। এই মুহূর্তে যে কার কাছে যাব সেটা বুঝতে পারছিলাম না ঠিকভাবে। তাই হঠাৎ করে আপনার কথা মনে হলো, তাই এখানে চলে এলাম। আমায় আপনাকে সাহায্য করতে হবে দারোগাবাবু। আমার আমার বাড়িতে যে বিপদ হয়েছে সেই বিপদ থেকে একমাত্র আপনিই বাঁচাতে পারবেন। আপনার কথা আমি আরও শুনেছি। অনেক কেস আপনি সমাধান করেছেন সেটাও শুনেছি। আর সেই টেস্টগুলোও এমনি যে আপনি সমাধান না করলে সে কেসগুলোর সমাধান হওয়ার নয়। তাই আপনার কাছে এলাম। বুঝতে পারলাম ভদ্রলোক কোনো একটা বিশেষ প্রয়োজনে আমার কাছে এসেছে। এতক্ষণে তার মুখে সামান্য হাসি থাকলেও এবার কিন্তু সেই মুখের হাসিটা কোথায় মিলিয়ে গেল। দেখুন অতীন্দ্রমোহন বাবু, আপনি আমায় অনেক বড় সাহায্য করেছিলেন। আপনার যদি কোনো সাহায্য করতে পারি তাহলে আমার ভালোই লাগবে, তবে যদি আমার সামর্থ্য হয়। আর কি বলুন তো, সমস্ত ব্যাপারে তো আমি সাহায্য করতে পারবো না। পুলিশের ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে কিংবা। আমার পরিবারটাকে বাঁচান, আমার পরিবারটাকে বাঁচান দারোগাবাবু। কী যে হয়ে গেল, আমার পরিবারে এমন কিচ্ছু ছিল না। আসলে আসলে এই উইলটা হওয়ার পর থেকে। ভদ্রলোকের মুখটা কেমন যেন হয়ে এলো। তার গলা ধরে এসেছে বুঝতে পারলাম। সে কিছু একটা বলতে চাইছে, তবে ভদ্রলোক অদ্ভুতভাবে কাশতে লাগলেন। বুঝতে পারলাম উত্তেজনায় তার কাশির ধমক এসেছে। তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে পড়লাম। ভদ্রলোক নিজের মুখে হাত দিয়ে কাশতে কাশতে টেবিলের দিকে সামান্য ঝুঁকে এসেছিলেন। আমি দারোয়ানকে ডাকলাম। সেই ভদ্রলোককে চেয়ারে ভালো করে বসিয়ে দিয়ে দারোয়ানকে বললাম জল আনতে। সামান্য জল খেয়ে ভদ্রলোক ধাতস্থ হতেই দারোয়ানকে আবার বাইরে পাঠিয়ে দিলাম। তিনি আবার একটু সময় নিলেন, তারপর আস্তে আস্তে বলতে শুরু করলেন। বাড়িতে যে কখনো পুলিশ আসবে সে কথা আমি কখনো ভাবিনি দারোগাবাবু। পাড়ায় কারোর বাড়িতে পুলিশ এলে কিংবা পুলিশের ঝামেলায় কেউ পড়লে বড় ভয় করত। ভাবতাম এইসব থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আপনি তো তখনও জানতেন আমাদের পারিবারিক একটা কাঠের ব্যবসা ছিল। আমার সময় থেকে সেই ব্যবসার ভাঙন ধরতে শুরু করেছিল। আর যেটুকু ছিল তাতে আমার দুটো ছেলেকে আমি মানুষ করতে পেরেছি।
এমনকি ঠিকঠাকভাবে চালাতে পারলে আমার 2 ছেলেও তাদের পরবর্তী প্রজন্মকে দাঁড় করাতে পারত। কিন্তু সমস্যাটা হলো সেটা আর হলো না। ভেবেছিলাম ছেলে দুটো একসাথে বড় হয়েছে, একসাথে থাকবে, কিন্তু তাদের মধ্যে যে সবসময় বিরোধ হবে তা আমি বুঝতে পারিনি। আমি একটু হতাশ হলেও ভেবেছিলাম তিনি এমন কোনো একটা সমস্যার কথা বলবেন যেটা আসলেই সমাধান করা সম্ভব হবে। কিন্তু ভাইয়ে ভাইয়ে বিরোধ এ তো একান্ত পারিবারিক ব্যাপার। আপনি আমার সাথে এই ব্যাপারে কথা বলছেন কেন? দেখুন, বুঝতে পারছি যে আপনি বোধহয় বিরক্ত হচ্ছেন। আপনি কিছু একটা কাজ করছিলেন, এই সময় আপনার কাছে এসেছি, আর এইসব কথা আমি কেন বলছি সেটা হয়তো আপনি ভাবছেন। তাছাড়াও পুলিশের এত বড় দারোগা আপনি, আপনার কাছে তো আর পরিবারের গল্প বলা ঠিক নয়। কিন্তু এই কথাগুলো বলার বিশেষ কারণ আছে দারোগাবাবু। আসলে এমন একটা সমস্যায় পড়েছি, আমার আমার বড় ছেলে মারা গেছে, আর আমার বড় ছেলে মারা যাওয়ার কারণ হিসেবে পুলিশে আমার ছোট ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সে কি? আপনার বড় ছেলে, মানে যতদূর সম্ভব শশীমোহন কিংবা জীবনমোহন, কিছু একটা নাম ছিল ওই ছেলেদের। আপনার মনে আছে? এতগুলো বছর হয়ে গেছে অথচ এখনো আপনি সেই কথা মনে রেখেছেন। হ্যাঁ দারোগাবাবু, শশীমোহন আমার ছোট ছেলে, আর জীবনমোহন বড় ছেলে। জীবন আর নেই দারোগাবাবু, জীবন আর নেই। পুলিশে ধরে নিয়ে গেছে আমার ছোট ছেলেকে তার দাদার খুনের জন্য। আমি তো আর পুলিশকে দোষ দিতে পারি না, না? কিন্তু বিশ্বাস করুন, আমার ছেলে এমন করতে পারে না। হতে পারে সম্পত্তি নিয়ে ওদের দুজনের মধ্যে একটু মতবিরোধ ছিল, কিন্তু তাই বলে এমনটা হতে পারে না দারোগাবাবু। এবার আমি বুঝতে পারলাম ভদ্রলোক কেন প্রথম থেকেই কথাগুলো শুরু করেছিলেন। আসলে তিনি আমাকে কিছু একটা বোঝাতে চাইছিলেন। কিন্তু ব্যাপারটা তো আমার বোঝা দরকার। মানে আপনি ঠিক কী কারণে আমার কাছে এসেছেন? আপনার ছেলেকে ছাড়িয়ে আনার জন্য? দেখুন, সেটা যদি ভাবেন তাহলে কিন্তু আমি এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারবো না। যদি সে অপরাধ করে থাকে তাহলে শাস্তি তো তাকে পেতেই হবে। হঠাৎ করে ভদ্রলোকের মুখটা কেমন যেন হয়ে গেল। আমার ছেলে শশী যদি এ কাজ করে থাকে তাহলে আমিও চাই তার ফাঁসি হোক, তাকে যেন কেউ না বাঁচাতে পারে। কিন্তু আমার মনে হয় না শশীমোহন এই কাজ করেছে, কারণ সেদিন সে উপরে গিয়েছিল কিন্তু ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। ভদ্রলোক আরও খানিকটা জল খেয়ে এবার শান্ত গলায় বলতে শুরু করলেন। তিনি বললেন, তারপর বলছিলাম কি, মানে উইল নিয়ে আমার 2 ছেলের মধ্যে একটু মতবিরোধ হয়েছিল। আসলে আমার ব্যবসাটা যেহেতু বড় ছেলে সম্পূর্ণ দেখাশোনা করে, তাই ব্যবসার দিকটা পুরোপুরিভাবে সেই নিতে চেয়েছিল। আর একটা নতুন ব্যবসার জন্য আমার ছোট ছেলে চেষ্টা করে চলেছিল, তার কিছু টাকার প্রয়োজন ছিল। তাই সে চেয়েছিল ব্যবসার মধ্যে যদি খানিকটা অংশ, মানে খানিকটা জায়গা জমি আমরা বিক্রি করে দিয়ে তাকে কিছুটা টাকা দিই তাহলে তার সুবিধা হবে। কিন্তু আমি তা বিক্রি করতে চাইনি। তাছাড়া যতদিন বেঁচে আছি বাড়ির ঘর রক্ষণাবেক্ষণ বাকি সমস্ত দরকার। তাছাড়া আমি তো আর একা নই, আমার স্ত্রী তো বেঁচে রয়েছে, তার জন্য দেখতে হবে। এই বাড়িটা তার নামে লিখে রেখেছিলাম, 2 ভাগ 2 ছেলেকে দিয়েছিলাম, কিন্তু শর্ত ছিল আমি জীবিত থাকাকালীন ব্যবসার অংশ তারা কখনোই বিক্রি করতে পারবে না। এই নিয়ে একটু সমস্যা হয়েছিল। আমার বড় ছেলে সমস্তটা মেনে নিলেও ছোট ছেলে একদম মানতে চায়নি। তবে ব্যাপারটা মাঝখানে আগে একবার সমস্যার রূপ নিয়েছিল বটে, তারপরে ঠিকও হয়ে গিয়েছিল। আমার বড় ছেলে বিয়ে হয়েছে বছর 13, তাদের একটি ছেলে আছে 11 বছর বয়সে, শান্ত স্বভাবের ছেলে, তার নাম ঈশ্বরমোহন। আসল ঘটনাটা এবার বলি। কয়েকদিন আগের কথা, আমাদের বাড়িতে কাজের লোক একজনই আছে, হরিচরণ। আমাদের একতলার ঘরগুলো আপনি তো দেখেছেন, ওই পাশাপাশি 3টে ঘর, এক পাশে রান্নাঘর, আর পেছনের দিকে, মানে বাড়ির পেছনের দিকে বাথরুমের ব্যবস্থা। একতলার রান্নাঘরের পাশের ঘরে হরিচরণের থাকার জায়গা। একতলায় আমি এবং আমার স্ত্রী দুজনেই থাকি। একতলার ভিতরে যে ঘর আছে সেখানে থাকে আমার ছোট ছেলে শশীমোহন। ওপরতলায় পাশাপাশি 3টে ঘরের মধ্যে একটা ঘরে পুরনো জিনিসপত্র থাকে, আর একটা ঘরে আমার বড় ছেলে তার পরিবারকে নিয়ে থাকে, অন্য একটা ঘর ওই কাজের ঘর। এভাবেই আমাদের থাকার ব্যবস্থা হয়ে যাচ্ছিল। ছোট ছেলের বিয়ে হলে উপরে জিনিসপত্র রাখার ঘরটা পরিষ্কার করে তাকে সেই ঘরটা দেওয়া হবে।
এইভাবে সমস্ত পরিকল্পনা ছিল। তবে দিন কয়েক আগে একদিন সকালে ঘুম থেকে উঠে শুনতে পেলাম বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি। আমার স্ত্রীর নাম লতিকা, সেই আমার প্রথম খবরটা দিল। শুনছেন, বৌমা তো এখনো ওঠেনি। হরিচরণ গিয়েছিল, এসে বলল বৌমা নাকি ওঠেনি। সে একবার ওপরে গিয়েছিল, দরজায় ধাক্কা দেয়নি, তবে ডাকাডাকি করেছে, কিন্তু বৌমা নাকি শুনতে পায়নি। শরীর টরীর খারাপ হলো নাকি? তাছাড়া আজ সকালে তো জীবনেরও কোথায় যাওয়ার কথা ছিল। সকাল 7টা বাজতে চলল, এখনো পর্যন্ত কেউ উঠল না কেন? সে কি, এতক্ষণ তো ওরা কখনো ঘুমায় না। কি ব্যাপার হলো বলো তো? এই তুমি দরজা ধাক্কা দিয়েছ? ধাক্কা দিয়েছি, হরিচরণকে নিয়ে ওপরে গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। লতিকার কথা শুনে আমি কিন্তু বেশ অবাক হয়ে গেলাম। এমনটা সচরাচর কিন্তু ঘটে না। আমার বৌমা রাধারানী প্রথমে ঘুম থেকে ওঠে, তারপর ওঠে হরিচরণ, তারপরে আমার স্ত্রী, এরপরে বাড়ির সকলে ওঠে। শরীর খারাপ না হলে রাধারানী কখনো দেরি করে না। আমিও তাই ভাবলাম যে হয়তো তার শরীর খারাপ হয়েছে বোধহয়। ওই লতিকা আর হরিচরণকে আরও একবার উপরে পাঠিয়ে দিয়ে আমি বিছানা ছাড়লাম। তারপর একটু পরে আমি যখন কোনো রকমে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছি হরিচরণের সাহায্যে, ততক্ষণে আমার বউ লতিকা কিন্তু দুশ্চিন্তায় কাঁদতে শুরু করেছে। দরজায় ধাক্কা দেওয়ার পরেও কেউ দরজা খুলছে না। তখন আমার ছোট ছেলে বাড়িতে নেই, সকালে যেন সে কোথায় গিয়েছে। কোনো রকমে দরজা ধাক্কাধাক্কি করার পরেও যখন খুলল না, তখন এসে পড়ল শশী। তারপর হরিচরণ আর শশী মিলে দরজা ধাক্কাধাক্কি করতে করতে একসময় দরজা ভেঙে গেল। মানে দরজার ছিটকিনি ভেতর থেকে দেওয়া ছিল, সেটা উপড়ে গেছিল। তারপরে দরজা খুলে গেছিল। সঙ্গে সঙ্গে আমরা ঘরের ভেতরে গিয়ে ঢুকলাম, আর ভেতরের দিকে তাকিয়ে যেটা দেখতে পেলাম, সেই দৃশ্যটা আমি কোনোদিনও ভুলতে পারবো না দারোগা বাবু। ভদ্রলোক এতগুলো কথা বলে আবার চুপ করলেন। আমি বুঝতে পারছিলাম তার শরীর অসুস্থ হচ্ছে। দু হাতে সামনের টেবিলটা ধরে কোনো রকমে সোজা করে বসার চেষ্টা করছিলেন। আমি বললাম, আচ্ছা, আপনার অসুবিধে হচ্ছে আমি বুঝতে পারছি। আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি একটা কাজ করুন, আমি আপনার সঙ্গে যাচ্ছি, ঘোড়ার গাড়ির ব্যবস্থা করছি। আমি আপনার সঙ্গে আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়ির অন্য কারোর মুখেই বাকি কথাটা শুনে নিচ্ছি। ভদ্রলোক বোধহয় কৃতার্থ বোধ করলেন, কিন্তু মুখে তেমন কিছু বলতে না পেরে সামান্য জল ভরা চোখে আমার দিকে তাকিয়ে হাসলেন। এমন একজন বয়স্ক মানুষকে এভাবে দেখে সত্যিই খুব একটা ভালো লাগলো না। এরপর দারোয়ানের সাহায্যে একটা ঘোড়ার গাড়ি ডেকে আনা হলো। ভদ্রলোকের বাড়ি আমার চেনা। ঘোড়া গাড়িতে করে ভদ্রলোকের বাড়িতে গিয়ে পৌঁছতে 8 ঘন্টা মতো সময় লাগলো। এদিকটা হালদার মশাইয়ের থানার আন্ডারে পড়ে না। এই দিকের থানার যে অফিসার রয়েছে তার সঙ্গে আমার মাত্র 2-1বারই সাক্ষাৎ হয়েছিল। যতদূর মনে পড়ছে সামন্তবাবুর আন্ডারেই এই দিকটা পড়ে। আর সেবার যখন ওই কেসের ব্যাপারে এসেছিলাম তখন সামন্তবাবু আমাকে সাহায্য করেছিলেন। মনে মনে সামন্তবাবুর কথা মাথায় রইল। ঘোড়া গাড়ি থেকে নেমে ভদ্রলোককে নিয়ে তার বাড়িতে এসে ঢুকলাম। একটু পরে তার বাড়ির কাজের লোক হরিচরণ এগিয়ে এলো। আমাদের দেখে সে একটু অবাক হলো। তারপর সে অতীন্দ্রবাবুকে বলল, বড়বাবু, আপনি সকাল সকাল কোথায় চলে গিয়েছিলেন? বড়মা তো আপনার জন্য চিন্তা করে চলেছে। একে শরীর অসুস্থ, তার উপর এমন ভাবে। ওরে আর ভাবতে হবে না রে, দারোগাবাবু এসেছেন। দারোগাবাবু যখন এসেছেন তখন আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। আমায় নিয়ে অতীন্দ্রবাবু আর হরিচরণ ঘরে ঢুকল। ঘরে ঢুকতে মহিলা বাইরে বেরিয়ে এলেন। আমাদের দেখে একটু অবাক হলেন। তারপর অতীন্দ্রবাবুর কাছে সমস্ত কথা শুনে আমায় তাদের ঘরে নিয়ে গিয়ে বসতে বললেন। অতীন্দ্রবাবু অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বিছানায় আচ্ছা অবস্থায় হয়ে কোনো রকমে বললেন, ওনাকে নিয়ে এসেছি। দারোগাবাবুকে সব কথা খুলে বলো, তোমরা কোনো কিছু লুকিয়ে রেখো না। বৌমা কোথায়? বৌমাকে ডাকো। বৌমা বলতে জীবনমোহনবাবুর স্ত্রী। জীবনবাবুর মৃতদেহ তখনও পোস্টমর্টমের জন্য পুলিশের জিম্মায় রয়েছে। শশীমোহনবাবুকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। ওই ঘরে জীবনমোহনবাবুর স্ত্রী রাধারানী, অতীন্দ্রমোহনবাবুর স্ত্রী লতিকা এবং হরিচরণ এসে পড়ল। এ কথা বলার পর প্রথম আমিই প্রশ্ন করলাম, আচ্ছা, এবার বলুন তো,
এই জীবনমোহন বাবুর মৃত্যুটা হলো কি করে? আপনাকে যেটা বলেছিলাম, দরজা ভাঙার পরেই দেখতে পেলাম আমার ছেলেটা বিছানায় শুয়ে আছে। তার বুকের ওপর একটা ছুরি গাঁথা রয়েছে। আমার বৌমা রাধারানী মেঝের একপাশে চুপ করে বসে তাকিয়ে রয়েছে বিছানার দিকে, আর আমার ছেলের মৃতদেহের পাশে ঈশ্বর ঘুমিয়ে আছে। লতিকা দেবী বললেন, পুলিশ মনে করছে আমাদের জীবনকে শশী মেরেছে, কিন্তু শশী কেন মারবে? ওই সামান্য সম্পত্তির জন্য সে এমন কাজ করতে পারে না। তাছাড়া তাছাড়া বৌমা, তুমি কিছু বলো। তুমি তুমি এখনো কিছু বলছো না কেন? আমি ভালো করে তাকালাম জীবনমোহনবাবুর স্ত্রী রাধারানীর দিকে। তার দুটো চোখ ফ্যাকাশে, এলোমেলো চুল, আর পরনের কাপড়টাও কেমন যেন এলোমেলো হয়ে রয়েছে। তিনি কিন্তু বেশিক্ষণ সেখানে বসলেন না। কেমন যেন থমথমে গলায় বললেন, আমিও উপরে যাচ্ছি। আর পুলিশকে তো আমার কিছুই বলার নেই, সেটা তো আমি আগেও বলেছি। যদি তোমাদের মনে হয় কাজটা আমি করেছি, তাহলে তোমরা আমায় পুলিশ দিয়ে ধরিয়েই দিতে পারো, কিন্তু আমার কিছু বলার নেই। কথাটা বলে সে আর সেখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেল। তার থমথমে মুখ দেখে মনে হলো কিছু একটা ব্যাপার তো রয়েছে। এরপর একটা কথা বলল হরিচরণ। হরিচরণ বলল, দারোগাবাবু, পুলিশের কাছে আমি আগেও সব বলেছি, আপনাকেও বলি সবটা। সেদিন সবার আগে ঘুম থেকে উঠেছিলাম আমি। এমনটা হয় না, কারণ ছোট মা সকালবেলা উঠে পড়ে, তারপর গিয়ে আমি উঠি। কিন্তু সেদিন ছোট মা ওঠেনি। আমি দরজার কাছে গিয়ে ডাকাডাকি করলাম, কিন্তু ছোট মা আমার কথা যেন শুনতেই পেলেন না। তারপর নিচে এসে বড় মা আর বড়বাবু সবাইকে নিয়ে গিয়ে ওপরে ডাকাডাকি করলাম। তারপরেও কিছুই হলো না। কেউ সাড়া করলো না, কেউ বেরিয়েও এলো না। তারপরে হলো দরজা ভাঙা, আর দরজা ভাঙতেই দেখা গেল ছোট মা একপাশে বসে রয়েছে, আর বিছানায় জীবনবাবুর মৃতদেহ, আর তার পাশে শুয়ে রয়েছে দাদু ভাই। ছোটবাবুর শরীরে কোনো প্রাণ নেই। একটা ছুরি তার গলার নলিটা যেন দু ভাগ করে দিয়েছে। এসব দেখে তখনই বড় মা জ্ঞান হারিয়ে ফেলে। তারপর আশেপাশের লোকজন পুলিশ ডাকাডাকি করতে করতে অনেকটাই সময় কেটে যায়। ছোট দাদাবাবু মানে শশী দাদাবাবু কোথায় যেন গিয়েছিলেন। পুলিশ তদন্ত করতে গিয়ে সে কথা জানে, আর তারপরেই পুলিশের সন্দেহ হয় ছোটবাবুর ওপর যে তিনিই সবকিছু করেছেন। শশীমোহন সকালে কোথায় বেরিয়েছিল? এত সকালে কি সে প্রতিদিনই বেরোয়? সকালের দিকে সে মাঝে মাঝে বের হতো বটে, তবে সেই দিন সকালে তার কোথাও যাওয়ার কথা ছিল না। সকালে যাওয়ার কথা ছিল জীবনমোহনের, কিন্তু শশী সকালে কোথায় গিয়েছিল সে কথা আমরা জানতাম না। পুলিশের কাছে সে বলেছিল সে নাকি এমনি বেরিয়েছিল বাইরে। ওই কারণেই পুলিশ তাকে সন্দেহ করেছে যে সে জীবনকে মেরে সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপরে আবার কোনো কারণে ফিরে এসেছিল। কিন্তু ততক্ষণে ব্যাপারটা সবার সামনে চলে এসেছে, আর এইসব দেখে সে আর পালাবার চেষ্টা করেনি। এতক্ষণ পরে আসল ব্যাপারটা আমি খানিকটা বুঝতে পারলাম, আর এটাও বুঝতে পারলাম এই কারণে শশীমোহনবাবুর ওপর সন্দেহ হচ্ছে। কিন্তু জীবনবাবুর মৃত্যুতে শশীমোহনবাবুর কী লাভ? ব্যাপারটা অদ্ভুত, কিন্তু এরা মোটেই মানতে চাইছে না যে শশীমোহনবাবু খুন করেছে। আর যদি শশীমোহনবাবু খুন না করে থাকে, তাহলে খুনটা করল কে? দেখুন, প্রথম কথা, এই বাড়িতে খুন হয়েছে, আর রাতের বেলা দরজা জানলা কোনো কিছু কি খোলা ছিল হরিচরণ? আর তুমি তো সকালবেলা উঠেছ, তুমি উঠে কোনো জানলা দরজা কিছু খোলা থাকতে দেখেছ? না দারোগাবাবু, আমি তো তেমন কিছু দেখিনি। সমস্ত কিছুই বন্ধ ছিল, শুধু দরজাটা ভিজিয়ে রাখা ছিল, কারণ সকালে উঠে ছোটবাবু কোথায় যেন গিয়েছিল। তবে বড় দরজার মাঝে ছিটকিনিটা বাইরে দিয়েও ও ভেতর দিয়েও খোলা যায়, তবে রাতের বেলা সেটা ভেতর থেকে তালা দেওয়া থাকে। তার মানে বাইরে থেকে কেউ চাইলে সেটা খুলতে পারবে, যদি তালা খোলা থাকে। আচ্ছা, তারপরে আর কি, আশেপাশের লোক এলো, পুলিশ এলো, ছোটবাবুকে সন্দেহ করলো শশীবাবু নাকি জীবনবাবুকে খুন করেছে। তবে এমনটা হতে পারে না বাবু। আমি তো এ বাড়িতে প্রায় 10 বছর ধরে রয়েছি,
আমি জানি এসব কিছু হতেই পারে না, তবে হ্যাঁ, বড়বাবু নিজেও জানে যে দুই ভাইয়ের মধ্যে কিছু সমস্যা হয়েছিল, আর সে কথা 100 ভাগ সত্যি। হরিচরণ, এসব কথা এখন থাক। আহা, না না, এসব কথা থাকবে না। তুমি বুঝতে পারছো না, সব কথা বলা দরকার। এই হলো ঘটনা। দারোগাবাবু, আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি, আমার ছেলে এমন কাজ করতে পারে না। কিন্তু খুনটা তো হয়েছে, যেই করুক না কেন। আর আমার বৌমা তো কোনো কথাই বলতে চাইছে না। বুঝতে পারছি একটা ধাক্কা খেয়েছে সে, তার ওপর দিয়ে নিজের স্বামীকে হারানোর যন্ত্রণা। কিন্তু আর যাই হোক দারোগাবাবু, আমি বিশ্বাস করি আমার বৌমা এমন কাজ করবে না। এই যে খুন হয়েছে, এই খুনের একটা অস্ত্র রয়েছে। সেই অস্ত্রটার বাড়িতেই কোথাও পাওয়া গেছে। দেখুন, বাড়ির দরজা জানলা সমস্ত কিছু ভেতর থেকে বন্ধ। একমাত্র ছাদের দিক থেকে যদি কেউ বাড়িতে ঢুকে থাকে, সেটা ছাদের দরজা খুলে তাকে ভেতরে ঢুকতে হবে। আর দ্বিতীয় ব্যাপার, যে ঘরে আপনার ছেলে জীবনমোহন বাবু, তার স্ত্রী এবং ছেলে মেয়ে ঘুমিয়েছিল, সেই ঘরের দরজাও নিশ্চয়ই ভেতর থেকেই বন্ধ থাকবে। কেউ যদি দরজা খুলে না দেয়, তাহলে তো কেউ ভেতরে ঢুকতে পারবে না। আচ্ছা চলুন তো একবার উপরের ঘরটা দেখে আসি। আপনাকে যেতে হবে না হরিচরণ, আর তুমি আমার সঙ্গে চলো। অতীন্দ্রবাবু এবং তার স্ত্রীকে সেই ঘরে রেখে আমি আর হরিচরণ বেরিয়ে এলাম। পাশাপাশি 3টে ঘর, তার এক পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে। সিঁড়ির পাশেই রান্নাঘর। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে ওপর থেকে রাধারানীর গলা শুনতে পেলাম। দারোগাবাবু এসেছে, তোমায় প্রশ্ন করতে পারে। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, বুঝেছ ঈশ্বর? দারোগাবাবু মানে কে? বাবা কোথায় গেছে মা? বাবা কখন আসবে? আর কাকুই বা কোথায় গেছে? বাবা চলে আসবে, কাকুও চলে আসবে। বাবার শরীরটা একটু খারাপ তো, তাই বাবাকে হাসপাতালে নিয়ে গেছে। চলে আসবে সবাই। তুমি কিন্তু একদম চিন্তা করবে না, একদম ভয় পাবে না। বুঝতে পারলাম যে ওই মহিলা বুঝতে পেরেছে যে আমরা দোতলায় আসব, তাই তিনি আগে থেকেই তার ছেলেকে এ ব্যাপারে সাবধান করে দিচ্ছে। তাছাড়া পুলিশের যে একটা ভয় বাড়িতে ছড়িয়ে পড়েছে সেটা বোঝাই যাচ্ছে। আর হরিচরণ আমার দিকে মাঝে মাঝে যে দৃষ্টিতে তাকাচ্ছিল, সেটা সম্ভব না বলে ভয় বলাই ভালো। আমি যখন উঠলাম তখন দেখলাম দোতলার পাশাপাশি 3টে ঘর। প্রথম ঘরটাই বোধহয় কাজের ঘর, আর মাঝখানের ঘরটা হলো সেই ঘর যাতে মৃতদেহ পড়েছিল, আর শেষের ঘরটা সেন্টার রুম। শেষের ঘরে কোনো কাজই হয় না, ওটা বেশিরভাগ সময় বন্ধই থাকে, আর দরজায় তালাই দেওয়া থাকে। ওই ঘরের চাবি থাকে কাজের ঘরে, আর কাজের ঘরে তো বড়বাবু ছোটবাবু দুজনেই আসেন। আমি প্রথমে গেলাম রাধারানী ঘরের সামনে। আমি আসতে দেখে তিনি তার ছেলেকে নিয়ে তাড়াহুড়ো করে নিচে নেমে যাচ্ছিলেন, আর ঠিক তখনই আমি তাকে প্রশ্ন করলাম, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আপনার ছেলের সঙ্গে আমি 2-1টা কথা বলবো। তবে চিন্তা নেই, পুলিশি জেরা নয়, অতি সাধারণ কথাই বলবো। রাধারানী ছেলেকে তুলে নিয়েছিলেন, কিন্তু আমার কথায় তাকে নামিয়ে দিলেন। তারপরে আমার চোখ পড়ল লম্বা বারান্দায় বছর 9 বা 10 মতো একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। গায়ের রং ফর্সা, আর মাথার চুল কপালে এসে পড়েছে। দুটো চোখে যেন সামান্য ভীতি লেপ্টে রয়েছে। তবে তার সঙ্গে আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম, ছেলেটার গলায় একটা লাল রঙের সুতো ঝুলছে, আর সেই সুতোতে জড়িয়ে রাখা হয়েছে 2টো তাবিজ। তাছাড়া তার হাতেও একটা তাবিজ রয়েছে, কালো সুতোয় বেঁধে রাখা হয়েছে সেই তাবিজটি। বাচ্চাটার চোখের তলায় কেমন যেন কালি পড়েছে, অনেকদিন ধরে না ঘুম হলে যেরকম হয়। কিন্তু এমন বয়সে একটা ছেলের তো এমন হওয়ার কথা নয়। আমি বললাম, নাম কি তোমার? ঈশ্বরমোহন। ভালো নাম তো। আচ্ছা, তুমি রাতের বেলা ঘুমাও না, জেগে থাকো? রাতের বেলা ঘুমোলেই ওরা আমাকে ডাকে, ওরা আমার কাছে আসে, ওই জন্যই মা আমার কাছে শুয়ে রাতের বেলা জেগে থাকে। আসলে কয়েক মাস ধরেই ওর এই সমস্যাটা হচ্ছে। রাতের বেলা সহজে ঘুমোতে পারে না, ঘুমালেই অনেক কিছু স্বপ্ন দেখে, কি সব ঠাকুর বাড়ি, আরও অনেক কিছুই। বুঝতে পারলাম যে কোনো একটা শারীরিক কিংবা মানসিক সমস্যার কারণে হয়তো ছেলের ঘুম হয় না, এবং এরা সেটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। এখনও এ সমস্ত জায়গায় ডাক্তারের থেকে সাধু, ওঝা বা ঠাকুরবাড়ি এসবেই মানুষের বেশি ভরসা ছিল। বাচ্চাটার সাথে অনেকক্ষণ কথা বললাম,
এবং শেষে বললাম, আচ্ছা, যেদিন সকালে তোমার বাবাকে ওরা হাসপাতালে নিয়ে যায় সেদিন রাতে কি হয়েছিল তোমার মনে আছে? এই কথায় ঈশ্বর কিছু বুঝতে পারে না। ফ্যালফ্যাল করে একবার তার মায়ের দিকে তাকালো আর একবার আমার দিকে তাকালো। বুঝতে পারলাম সেই রাতের কথা হয়তো তার কিছুই মনে নেই, আর না হলে সে ঘুমিয়েছিল। এমনকি হরিচরণও বলেছে যে দরজার ছিটকিনি ভাঙার সময় সে ঘুমিয়েছিল। রাধারানী বলল, ও ঘুমিয়েছিল, এসবের ও কিছুই জানে না। আপনি তো জানেন, তাহলে আপনি আমায় বলছেন না কেন? দেখুন, বন্ধ ঘরের মধ্যে তো আর অন্য কেউ আসতে পারে না। পুলিশের পোস্টমর্টম রিপোর্টের পরেই কিন্তু সব বেরিয়ে আসবে। আর ওই খুনের স্পষ্টতা খুঁজে পেলে আপনার বাঁচাটা কিন্তু সহজ হবে না। আর যদি আপনি কিছু করে থাকেন, আপনি শাস্তি কিন্তু পাবেন। আর শশীমোহন বাবু যদি সত্যি কিছু করে থাকে তাহলে তারও কিন্তু শাস্তি হবে। আমার কথায় রাধারানী আর কিছু না বলে নিচের দিকে চলে গেল। আমি আর হরিচরণ গিয়ে দাঁড়ালাম ঘরের সামনে। ঘরের ভেতরে কারোর ঢোকার কথা নয়। পুলিশ যেহেতু ধরেই নিয়েছে যে শশীমোহনবাবুই কাজটা করেছে, তাই এই জায়গাটাকে পুলিশ আর পাহারায় রাখেনি। তবে আমার মতে ঘরের দরজা বন্ধ রাখার প্রয়োজন ছিল। ঘরে ঢুকতেই বোঝা গেল এই ঘরে সত্যি একটা পরিবার থাকত। একটা বিছানা আর তার উপর থাকা চাদরটায় এখনও সামান্য এলোমেলো হয়ে রয়েছে। দুটো জানালা আর ঘরের মধ্যে একটা বড় কাচের আয়না। খানিকটা দূরে পড়ে রয়েছে একটি উলের বল, আর সেখানে রয়েছে একটি উলের কাঁটা। আর একটা বোধহয় উলের ব্যাগ বা উলের বলগুলোর মধ্যেই ছিল। টেবিলের উপর একটা আলতার শিশি অবহেলায় একপাশে পড়ে রয়েছে। আমি ভালো করে ঘরের দিকে দেখে চলেছি। হরিচরণ বিছানার দিকে এগিয়ে এসে বলল, এই বিছানাতেই ছোটবাবু পড়েছিল। এই যে এই দিকে মাথা করে ওরা ঘুমোতো। ততক্ষণে আমার চোখ চলে গেছে বিছানার একটা নির্দিষ্ট দিকে, জানালার দিকে। পুরনো আমলের বাড়ি। জানালার গরাদগুলো বেশ বড়। সেদিকে তাকাতেই দেখি জানালার পাল্লা খোলা, আর একপাশে একটা গোড়া খানিকটা আলগা হয়ে রয়েছে। এতটাই আলগা যে সেখান থেকে একটা হাত সামনে দিলে পেছনের দুদিকেই বেশ খানিকটা বাঁকানো যায়। আর সঙ্গে সঙ্গে মাথার মধ্যে একটা অদ্ভুত চিন্তা এসে পড়ল। গরাদের মধ্যে যতটা ফাঁক রয়েছে তাতে একটা রোগা মতো লোক খুব সহজেই ভেতরে কিংবা বাইরে চলে যেতে পারবে। অর্থাৎ কেউ যদি চায় যে বাইরে থেকে এই কাজটা করে আবার চলে যাবে, তাহলে সে সেটা করতেই পারে, কিন্তু তার জন্য জানালা খোলার দরকার। সঙ্গে সঙ্গে অতীন্দ্রবাবুর একটা কথা মনে পড়ে গেল। অতীন্দ্রবাবু বাড়িতে দরজা ভাঙার কথা বলার সময় বলেছিলেন, দরজাটা ঠিক ভাঙা হয়নি, মানে ছিটকিনিটা অনেক দিনের পুরনো তো, ধাক্কা ধাক্কিতে ছিটকিনি আলগা হয়ে দরজা খুলে গেছিল। সঙ্গে সঙ্গে আমি জানালার ছিটকিনিটা পরীক্ষা করতে গেলাম, আর তখনই আশ্চর্য হয়ে দেখলাম যে জানালার ছিটকিনিটা খুলে যাচ্ছে। এতক্ষণ ধরে আমি পুলিশ এবং বাকিদের সন্দেহটাকেই ঠিক বলে মনে করছিলাম, যদিও তার কোনো সঠিক প্রমাণ কিংবা যুক্তি আমি খুঁজে পাইনি। ইচ্ছে ছিল এখান থেকে যাওয়ার সময় সামন্তবাবুর সঙ্গে একবার দেখা করে পুলিশ কিভাবে কেসটাকে সাজিয়েছে সেটা জেনে তারপরে যাব। ততক্ষণে হরিচরণ বলে চলেছে, ছোটবাবু সকালে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতের দিকে কি একটা কাজে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছিল। এই দুটো কারণেই পুলিশ তাকে সন্দেহ করছে। কিন্তু আপনিই বলুন দারোগাবাবু, সে যদি ঘরে ঢোকে তাহলে ছোট মাতাকে দেখতে পাবে না? আচ্ছা, এই ঘরে ঢোকার আর অন্য কোনো রাস্তা আছে, মানে দরজা ছাড়া? হরিচরণ অবাক হয়ে মাথা নাড়ায়। বুঝতে পারলাম যে আমার প্রশ্নটা করাই ভুল হয়েছে, কারণ এই ঘরে যা আছে তা তো সব আমি দেখতেই পাচ্ছি। গুপ্ত কোনো জায়গা আছে কিনা সেটা একবার জানার প্রয়োজন ছিল, কিন্তু আছে বলে মনে হয় না। কিন্তু অপরাধী তার অস্ত্র নিয়ে গেছে, এবং সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকেই যায়। আরও কিছুক্ষণ ঘরের মধ্যে এখানে ওখানে ঘুরে দেখলাম, না, তেমন কিছুই চোখে পড়ল না। তবে ওই গরাদের একটা শিক ভাঙা আর জানালার ছিটকিনিটা নড়বড়ে। তবে যেটা চোখে পড়েছিল, ওই গরাদের একটা শিক ভাঙা আর জানালার ছিটকিনিটা নড়বড়ে। ওই ছিটকিনিটা আমায় কিন্তু বেশ চিন্তায় ফেলে দিল। তবুও মনে হচ্ছে রাধারানী কিছু যেন একটা জানে, এমনকি সে এমন কিছু একটা জানে যেটা আমাদের বলতে চাইছে না। কিন্তু কেন? সে নিজের হাতেও তো খুন করতে পারে, তাহলে সে নিজেকে বাঁচাবার চেষ্টা করত। হতে পারে সে রাগের মাথায় খুন করে ফেলেছে এবং সমস্যা থেকে বাঁচার জন্যই এমনটা করছে।
কিন্তু তার বিরুদ্ধে তো প্রমাণ থাকা দরকার। ঘরের মধ্যে সে ছিল বলেই যে একমাত্র তাকেই সন্দেহ করতে হবে এটা তো স্বাভাবিক নয়। হরিচরণ জানালার দিকে এগিয়ে গিয়েছিল। আমি বললাম, আচ্ছা হরিচরণ, তোমার এই ছোট বাবু মানে জীবনমোহন বাবু আর তোমার ছোট বাবুর বউ রাধারানী, এই দুজনের মধ্যে সম্পর্ক কেমন ছিল? বড়বাবু আপনার উপর ভরসা করেই আপনাকে ডেকে এনেছে, তাই বলছি, না হলে বলতাম না। ছোটবাবুর সাথে তার স্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না, ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকতো। তাছাড়া ওই যে আমাদের দাদুভাইয়ের শরীরও সবসময় খারাপ থাকে। রাতের বেলা কি যেন একটা হয় মাঝে মাঝে, কিছুই বোঝা যায় না। আর তার জন্যই তো ছোটবাবু সবসময় ছোট মার উপর রাগ করে থাকে, যেন মনে হয় যে সবকিছু ছোট মার জন্যই হয়েছে, অথচ বড় মা আর ছোট মা দুজন মিলে দাদুভাইকে ঠিক করার চেষ্টা করছে। দাদু ভাই মানে ঈশ্বর, কিন্তু ঈশ্বরের কি হয়েছে? অনেক ডাক্তার আর কবিরাজ দেখানো হয়েছিল, কিন্তু কেউই কিছু করতে পারেনি। 2-1টা ওষুধ দেয়, কয়েকদিন ভালো থাকে, তারপর আবার আগের মতো হয়ে যায়। কোন এক ঠাকুর বাড়ির সাধু বাবার কাছে যেন দেখানো হচ্ছে এখন, মাঝে মধ্যে একটু কম থাকে, আবার জেকে সেই। বুঝতে পারলাম এই বাড়ির সবকটা চরিত্রই বেশ অদ্ভুত। অতীন্দ্রবাবু আর তার স্ত্রীর কথা বাদ দিলে এই শশীমোহন, জীবনমোহন, রাধারানী, এমনকি ঈশ্বর, এই 4 জনকেই আমার ভালো করে বুঝতে হবে, না হলে কিছুই উদ্ধার করতে পারবো না। জীবনমোহন শশীমোহনকে যদি খুন করে ওই সম্পত্তির জন্য, তাহলেও কিন্তু তার কোনো লাভ নেই, কারণ সেই সম্পত্তি 2 ভাগেই ভাগ হবে, যেহেতু ঈশ্বর রয়েছে। অথচ এই বাড়িতে জীবনকে খুন করার মোটিভ একমাত্র শশীমোহনেরই কাছে আছে। আর সে কথা যদি না ধরি, তাহলে হরিচরণ গত 10 বছর ধরে এ বাড়িতে রয়েছে, সে জীবনমোহনকে খুন করে পাবেই বা কি? মোটিভ, সুযোগ কোনো কিছুই তো ঠিকঠাক করে মিলছে না। তবে শশীমোহন ঘুম থেকে ওঠার আগে একবার বাইরে গিয়েছিল। এমনটা তো হতেই পারে যে শেষ রাতের দিকে সে বাইরে বেরিয়ে আসে, তারপর দোতলার জানলা দিয়ে কোনোভাবে ওপরে ওঠে এবং সেখান থেকে ভেতরে ঢুকে খুন করে আবার বেরিয়ে আসে। সেটাই যদি হয়, তাহলে সে সময় রাধারানীর ঘুম ভাঙল না কেন? আর সকালে যখন ঘুম ভাঙল, তখন সে প্রথম কি দেখেছিল? অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরছিল। নিচের দিক থেকে অতীন্দ্রমোহনবাবুর গলা শুনে হরিচরণ বেরিয়ে পড়ল, আর ঠিক তখন আমিও জানালার দিকে এগিয়ে গেলাম। মনে হলো জানালার দিক থেকেও ব্যাপারটা হওয়াটা সহজ নয়, অতটা ওপরে ওঠার জন্য কিছু পা দিয়ে উঠতে হবে, কিন্তু এখানে তেমন কিছুই নেই, বাইরে থেকে ব্যাপারটা দেখা দরকার। তবে তার আগে হঠাৎ বাইরে থেকে হরিচরণের গলা শোনা গেল। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেড়াতেই একদিকে সিঁড়ি আর অন্যদিকে স্টোর রুমের দরজাটা চোখে পড়ল। কি মনে হতে স্টোর রুমের দরজার দিকে এগিয়ে গেলাম। দরজায় তালা ঝুলছে। এখানে অনেকটা সময় হলো এসেছি। অতীন্দ্রমোহনবাবু চায়ের ব্যবস্থা করেছিলেন। চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, দেখুন অতীন্দ্রমোহন বাবু, সমস্ত কিছুই দেখলাম, সমস্ত কিছুই বোঝার চেষ্টা করলাম। তবে এর মধ্যে আমার কিন্তু অন্য একটা কথা মনে হয়েছে। দেখুন, আপনার ছেলের মৃত্যু মানে জীবনমোহন বাবুর মৃত্যুটা কিন্তু সত্যিই দুঃখজনক। তবে এক্ষেত্রে সন্দেহ কিন্তু প্রথম আপনার বৌমার ওপরেই যাচ্ছে। আপনার ছেলে এবং বৌমার মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, যদিও এই ব্যাপারে আমি পরবর্তীতে আরও খোঁজ খবর নেব। তবে প্রাথমিকভাবে যদি আমরা শশীমোহন বাবুকে দোষী মনে না করি, তাহলে কিন্তু সন্দেহ তার ওপরেই যাচ্ছে। আর বিশেষ করে যখন তিনি কিছুতেই মুখ খুলতে চাইছেন না, তখন তো ব্যাপারটা একটা সন্দেহের সৃষ্টি করছে, আর সন্দেহটা কিন্তু তার দিকেই যাচ্ছে। এত বড় একটা ঝড় ওর উপর দিয়ে বয়ে গেল, তার এখন স্বাভাবিকভাবে থাকার কথা নয় দারোগাবাবু। দেখুন, পুলিশ কিন্তু এই সমস্ত ব্যাপার কিছুই বুঝতে চাইবে না। পুলিশের কাছে তদন্তই হচ্ছে প্রধান। যদি শশীমোহনবাবু সকালের দিকে বাইরে না যেতেন, তাহলে কিন্তু সমস্ত সন্দেহ তার ওপরেই আসত। আপনারা বলছেন দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ভেতর থেকে বন্ধ থাকলে তাহলে শশীমোহনবাবু ঘরে ঢুকে কাজটা করল কখন? ভেতর থেকে কেউ দরজা খুলে না দিলে শশীমোহনবাবু ভেতরে যাবে কি করে? ওই জানলার গড়াদের ভাঙা শিক সরিয়ে? পুলিশ এটাই মনে করছে। জানলার গড়াদের ভাঙা শিকটা অমন ছিল না, সেদিনই হঠাৎ করে ওটা দেখা গেছে।
তাছাড়া আমরা যখন ঘরে ঢুকেছি তখন একটা জানলা বন্ধ ছিল আর অন্য জানলা খোলা ছিল। তবে আমার কিন্তু মনে হয় না এতটা কাঁচা কাজ শশীমোহনবাবু করে থাকবেন। তার যদি জীবনকে খুন করারই হয় তাহলে তো তিনি অন্য কোনো পথ খুঁজে বার করবেন। আচ্ছা, আপনি বলছেন না রাতের বেলা শশীবাবু কোনো কারণে উপরে গিয়েছিল, কিন্তু সেটা কেন? পুলিশের কাছে শশীমোহন জানিয়েছিল তার একটা বিশেষ কাগজের প্রয়োজন হয়েছিল। রাতের বেলা সে নিজের ঘরে বসেই কাজকর্ম করে। বুঝতেই পারছেন, আগেই বলেছি সে একটা নতুন ব্যবসা শুরু করেছিল। তারই কোনো একটা কাগজের জন্য সে গিয়েছিল। সকালে সে বেরিয়েছিল, সেটাও তার কোনো একটা গোপন প্রয়োজনে, যে কথাটা সে আমাদের এমনকি পুলিশকে পর্যন্ত বলতে চায়নি। তবে আপনারা সবাই কিছু না কিছু লুকিয়ে যাচ্ছেন। আপনি, আপনার ছেলে, আপনার বৌমার সবাই কিছু না কিছু লুকিয়ে যাচ্ছে, আর সেই কারণেই কিন্তু কেসটা এমন জটিল হয়েছে। পুলিশের কাছে কখনো কোনো মিথ্যে কথা কিন্তু বলতে নেই, তাতে পুলিশের অসুবিধা হয়, আর আসল অপরাধী কিন্তু ছাড়াও পেয়ে যায়। কোথাও একটা ভুল হচ্ছে আমাদের। আমি আর সামন্তবাবুর সঙ্গে একবার কথা বলে নিচ্ছি। তবে এরপরে সামন্তবাবু যদি আপনার বাড়িতে আসে তাহলে আশা করব তার কাছে আপনারা কিছু লুকিয়ে রাখবেন না। একটু পরেই বেরিয়ে এলাম। অতীন্দ্রমোহনবাবুর বাড়ি থেকে বাইরে বেরিয়ে বুঝতে পারলাম যে মাথাটা কেমন যেন ভোঁ করতে শুরু করেছে। বড় অদ্ভুত ব্যাপার, একই বাড়িতে দুজনের মধ্যে এমন সময় একই ব্যাপার ঘটেছে। মনে করি মোটিভ হলো সম্পত্তি কিংবা অন্য কিছু। তাহলে তো শশীমোহনবাবুর পক্ষে এমন কাজটা আদৌ সঠিকই নয়। এক্ষেত্রে যদি অতীন্দ্রমোহনবাবু কোনো কারণে মারা যেত তাহলে হয়তো মোটিভটা স্পষ্ট হয়ে যেত, আর অতীন্দ্রবাবু মারা না যাওয়া পর্যন্ত কেউই সম্পত্তির ভাগ করতে পারবে না। অনেক কিছু চিন্তা নিয়ে সে এলাকার থানায় সামন্তবাবুর সঙ্গে দেখা করতে গেলাম। সামন্তবাবুর সঙ্গে অনেকদিন আগে একবার দেখা হয়েছিল। তিনি তো আমাকে দেখে বেশ খুশি হলেন। একটু মোটার দিকে চেহারা তার। পুলিশের পোশাকটা তার গায়ে ছোট হয়ে পড়ে, মাথার টুপির নিচে টাক দেখা যায়। তার গায়ের রং শ্যামলা, আর নাকের নিচে মোটা একটা কোফ। আমাকে দেখতে পেয়ে অকৃত্রিমভাবে হেসে উঠে বললেন, আরে আসুন আসুন, কতদিন পর আপনার দেখা পেলাম। এদিকে তো আর এখন আপনার আশাই হয় না। কি ব্যাপার বলুন তো? আপনি তো অকারণে কোথাও যান না। দারোগা প্রিয়নাথবাবু অকারণে কোথাও গিয়েছে সে কথাটা তো শুনিনি কখনো। আমিও সামান্য সময়ের জন্য হাসলাম। সামন্তবাবু এমন কথা মাঝে মধ্যেই বলে থাকেন। তার কথা শুনলে মনে হবে যেন একটু অন্যরকমভাবেই কথাটা বলতে চাইছেন, কিন্তু ব্যাপারটা তেমন নয়। তিনি বেশ সহজ সরল, এবং এটা আমি আগেও দেখেছি। তাই বললাম, সামন্তবাবু, আপনি তো জানেনই খুব একটা অকারণে কোথাও যাওয়া হয় না। আপনার কাছে এসেছি এই কেসের ব্যাপারেই। অতীন্দ্রমোহনবাবুর বাড়িতে। দাঁড়ান দাঁড়ান, অতীন্দ্রমোহনবাবু যার কাঠের ব্যবসা রয়েছে এই অঞ্চলে, আর তার দুই ছেলে, তার মধ্যে জীবনমোহন মারা গেছে এবং শশীমোহনকে সেই কারণে আমরা ধরে এনেছি। তবে তাকে এখনও এখানেই রাখা হয়েছে। কেসের ব্যাপারে একটু তদন্ত না করে এগোনো যাবে না। কিন্তু সে ব্যাপারে আপনি হঠাৎ কেন? অতীন্দ্রমোহনবাবু আমার বিশেষ পরিচিত। তাছাড়া একটা কেসের ব্যাপারে তদন্তের সময় তিনি আমায় অনেক বড় সাহায্যও করেছিলেন। তিনি না থাকলে সেবারে হয়তো আমার প্রাণ নিয়েই টানাটানি পড়তো, না হলে অন্তত গুরুতরভাবে তো জখম হতো আমি। তাই তিনি আমার কাছে সাহায্যের জন্য যখন এসেছেন তখন তাকে সাহায্য করা কিন্তু আমার কর্তব্যের মধ্যেই পড়ে। একটা কথা বলবো, একটু সাবধানে। বাড়ির মধ্যে যেই কাজটা করেছে সেটা আমি বুঝতে পারছি, তবে সঠিক কোনো প্রমাণ নেই। শশীমোহনবাবু বাইরে কোথাও বেরিয়েছিল, কখন বেরিয়েছিল, কোথায় গিয়েছিল সে কথা কেউ জানে না। কিন্তু যখন বাড়ি ফিরেছিল তখন অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের সন্দেহ শশীমোহন কাজটাই করেছে। বাইরে কাউকে দিয়ে করাতে পারবে কিংবা নিজেও করতে পারে। এখন তো আরও মনে হচ্ছে ওই জীবনমোহনের বউ, ওই কি যেন নাম, হ্যাঁ রাধারানী, তার সঙ্গে শশীমোহনের স্বর ছিল। হ্যাঁ, সামন্তবাবুর কথায় কিন্তু আমি চমকে উঠলাম না, কারণ এমন সন্দেহ আমার আগেই হয়েছে। তার জন্য মনে মনে তদন্তের প্রক্রিয়াটা ভেবেই রেখেছিলাম। তাই তার কথার উত্তরে বললাম, শশীমোহনের সঙ্গে একবার দেখা করা যায়?
দেখা করা যায়, তবে সে বেশি কিছু বলছে না। সে শুধু বলছে সে নিরপরাধ, সে এমন কিছুই করেনি। অথচ সেদিন সকালে সে কোথায় গিয়েছিল সে কথাও সে বলতে চাইছে না। বুঝলাম। তবে শশীমোহনের সঙ্গে আমায় একবার দেখা করতে দিন, বেশিক্ষণ নয়, এই সামান্য কিছুক্ষণ কথা বলেই চলে যাব। আসলে অতীন্দ্রমোহন বাবুর সঙ্গে আমার পরিচয়টা বুঝতেই পারছেন। আর কিছু বলতে হলো না। সামন্তবাবু শশীমোহনের সঙ্গে দেখা করবার ব্যবস্থা করে দিলেন। শশীমোহনের বয়স বেশি নয়, 24-25 কিংবা তার থেকে সামান্য একটু বেশি হবে। গায়ের রং ফর্সা, মাথায় মাঝারি চুল আর চোখের তলায় কালি পড়েছে। চোখে মুখে দুশ্চিন্তার ভাব লেগে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে যথেষ্ট চিন্তায় রয়েছে। শশীমোহনের কাপড় জামা কেমন যেন ময়লাটে হয়ে এসেছে। আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি গড়াতের দিকে ছুটে এসে বলল, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। ওরা আমায় শুধু শুধু এখানে ধরে নিয়ে এসেছে। আপনি নিশ্চয়ই থানার বড়বাবু। তোমায় মিথ্যে মিথ্যে ধরে এনেছে? তুমি তোমার দাদার খুন করনি? একবার মনে হচ্ছিল আমি আমার আসল পরিচয়টা তাকে দিই, যে তোমার বাবা আমাকে তোমাকে বাঁচানোর জন্য বিশেষ করে অনুরোধ করেছে। তারপর মনে হলো তার কাছ থেকে কথা বার করবার জন্য একটা রাস্তা তো আমাকে বার করতেই হবে। তাই সামন্তবাবুকে সেখান থেকে চলে যেতে বললাম, আর এও বলে দিলাম যে এই দিকে যেন কেউ না আসে। সে ব্যবস্থাও সে করল। তাতে শশীমোহন খানিকটা ভয় পেয়ে গেল। আমি বললাম, শশীমোহন, দেখো, তুমি আমায় সমস্ত সত্যি কথা বলতে পারো। তোমার দাদার খুনের ব্যাপারটা এই থানার সামন্তবাবু কিন্তু আমার হাতেই দিয়েছেন। তবে কেন জানি না আমার মনে হচ্ছে তুমি কাজটা করতে পারো না। তোমার দাদার সঙ্গে তোমার দু একবার দেখা সাক্ষাৎ হয়েছিল, আর তোমার বাবা যখন উইল পরিবর্তন করেছিলেন, মানে তোমাদের এর আগেও তো উইল হয়নি। শশীমোহনের চোখ দুটো একবার উজ্জ্বল হয়ে ফুটে উঠল, যেন সে আরও খানিকটা এগিয়ে এলো। তারপর শান্তভাবে বসে একবার মুখের উপর হাত চালিয়ে নিয়ে বলল, আগে একবার বাবা উইল করার কথা ভেবেছিল, কিন্তু তখন করেনি। এবার বাবার শরীর খারাপ হলো যখন, তখনই আমাদের একজন ডাক্তার আছে বাবাকে বলেছিল বাবার বুকে কোনো একটা সমস্যা হয়েছে। নিঃশ্বাসের সমস্যা হয় মাঝে মাঝে, আর তাছাড়া বেশিক্ষণ একভাবে কথা বললে একটু অসুবিধায় পড়তে হয় বাবাকে। আর তখনই বাবা উইলটা করেছিল। এই উইলটার কথা তোমার দাদা আমায় বলেছিল, এবং তোমার দাদা আমাকে এটাও বলেছিল যে তুমি নাকি কোনো একটা ব্যবসা করছো, এবং তার জন্য তোমার বেশ কিছু টাকারও প্রয়োজন। তোমার দাদা টাকার ব্যবস্থা করতে চাইলেও তার পক্ষে সেটা সম্ভব নয়। দাদার পক্ষে যে সম্ভব নয় সেটা আমি জানি। ওই ব্যবসা থেকে এখন খুব বেশি টাকা আসে না। যা আসে তা পরিবারের খরচ, আর ওই এত বাড়ি, রক্ষণাবেক্ষণ, এসব চালানো সম্ভব নয়। দাদার পক্ষে আমায় টাকা দেওয়া সম্ভব ছিল না। তাই তো বাবাকে আমি বলেছিলাম ব্যবসার একটা অংশ বিক্রি করে দিতে। কাঠের ব্যবসায় আমাদের দুটো দোকান আছে, দুটোর মধ্যে একটা আমার ভাগে, একটা দাদার ভাগে। একটা বিক্রি করে দিলে সেখান থেকে যে টাকাটা আসতো সেটা আমি আমার ব্যবসায় কাজে লাগাতে পারতাম। আমি লোহা লক্করের ব্যবসা করছি, কিন্তু বিশ্বাস করুন আমি দাদাকে মারতে পারি না। দেখো শশীমোহন, আমার বিশ্বাসে কোনো কিছুই হবে না, সমস্ত কিছু প্রমাণ করতে হবে। তুমি সকালে সেদিন কোথাও একটা বেরিয়ে গেছিলে, অথচ সেটা তুমি কাউকে বলতে চাইছো না। সেদিন রাতে নাকি তুমি দোতলায় গিয়েছিলে একবার, আর সামন্তবাবুই আমায় কথা বলেছেন। আমি বেশি কিছু জানি না, তবে এইভাবে কয়েকটা ব্যাপার তোমার বিরুদ্ধে কিন্তু কাজ করছে। তোমার দাদা আমায় তোমার ব্যাপারে যা বলেছে তাতে তোমার ব্যাপারে খারাপ কিছু কখনো ছিল না। আমি কথাটা বলে আর চোখে শশীমোহনের দিকে তাকালাম। শশীমোহনের মাথাটা নিচু হয়ে এসেছে। বুঝতে পারলাম তার চোখের কোণে যেন জল চিকচিক করছে, কিন্তু কিছু একটা নিয়ে সে ভীষণ ভাবছে। তাই তাকে আর একটা ধাক্কা দেওয়ার জন্য বললাম, সবই বুঝতে পারছি, তবে শশীমোহন নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে যেটা তুমি বাইরে কাউকে বলতে চাইছো না। হয়তো এই কেসে তোমার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ না পেলে তোমায় ছেড়ে দিতে হবে, কিন্তু এই কটা দিন তোমার বাবার কথাটাই আমি ভাবছি। একেবারে অসুস্থ, তার উপর দুই ছেলের যদি এমন সমস্যা হয়, একজন মৃত আর একজন পুলিশের হাতে বন্দী, তার অবস্থাটা কেমন হবে ভেবেছ?
তার সঙ্গে আমার বিশেষভাবে পরিচিতি নেই। তবে শশীমোহন মুখ তুলে বাইরের দিকে তাকালো। একবার তাকিয়ে দেখলাম সেই দিকটা থেকে বাইরের দিকে তাকালে কিছুই দেখা যায় না। দরজার পাশে একটা পাহারাদার দাঁড়িয়ে রয়েছে, আর অন্য পাশে সামন্তবাবুর বসার ঘর। সেই দিক থেকে পুলিশের কথাবার্তার আওয়াজ মাঝে মধ্যেই ভেসে আসছে। শশীমোহনবাবু কিছু বলছে না, তাই আমিও চুপ করে রয়েছি। এটাই মোক্ষম সময়। এই সময় বলে শশীমোহনকে নাড়িয়ে দিলে চলবে না। কথা বলতে বলতে একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম, অতীন্দ্রবাবু বড্ড আবেগী মানুষ, আর শশীমোহনও তার ছেলে। তাই শশীমোহনের মধ্যেও এই ব্যাপারটা কাজ করবে। তাই আমি কোনোভাবেই তার আবেগে ধাক্কা দিয়ে কথাগুলো বার করবার চেষ্টা করতে লাগলাম। শশীমোহন কিন্তু ভাঙল না। সে বলল, আসলে সকালে বেরিয়ে আমি এক জায়গায় গিয়েছিলাম, সে কথা ঠিক, কিন্তু তার সঙ্গে আমার দাদার মৃত্যুর কোনো সম্পর্কই নেই। আপনি একটু বিশ্বাস করুন। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম শশীমোহন। এবার তুমি যদি চাও তাহলে আমার আর কিছুই করার নেই। তাহলে ঠিক আছে, তুমি কিছু বলো না। আমি তাহলে এখনই যাই, বুঝলে? আর তোমার বাড়িতে একবার কথাবার্তা বলে আসি। তোমার বাড়িতে আবার সবাইকে জেরা করা হবে। তোমার বাবা মা, জীবনমোহন বাবুর স্ত্রী, এমনকি তোমাদের বাড়ির ওই 10-11 বছরের একটি বাচ্চা আছে, তার সঙ্গেও কথা বলতে হবে, তাই না? বাড়ির লোক যখন... সেদিন রাতে আমি ওপরে দোতলার ঘরে গিয়েছিলাম, সে কথা ঠিক, কিন্তু ও ঘরে আমি গিয়েছিলাম উইল দেখবার জন্য। আসলে সেদিন সকালে আমি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, যে ওই আমার ভাগের দোকানের অংশটা কিনতে চায়। বাবার শরীরের অবস্থা বেশ কিছুদিন ধরেই খুব ভালো ছিল না খুব একটা, অথচ আমার এই ব্যর্থতা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখন যদি বেশ কিছু টাকা ব্যবসার কাজে না লাগাই তাহলে আমি ব্যবসাটা হারিয়েই ফেলব। তাই দোকানের যে কাগজপত্র রয়েছে সেগুলো সকালে আমি নিয়ে গিয়ে তার কাছে জমা রাখি। তার সঙ্গে এমন এক কথা হয়েছিল যে দোকান এখন আমার কাছে থাকবে, অন্তত বাবার মৃত্যুর আগে পর্যন্ত উইল অনুযায়ী দোকান যেমন আমার তেমনি থাকবে। তবে বাবার মৃত্যুর পরে সেই দোকানদার হবে। তার আগে পর্যন্ত আমরা দুজনে মিলে দোকানের মালিক থাকব, তবে সেটা শুধুমাত্র আমরা দুজনে জানব। আসলে এই শর্তেই সে আমায় টাকাটা দিত, আর আমার ব্যবসাটাও আমি দাঁড় করাতে পারতাম। বাবার শরীরের অবস্থা অনুযায়ী ডাক্তার বলে দিয়েছিল বছর খানেকের বেশি বাবা আর বাঁচবেন না, তাতে তার আপত্তিও ছিল না। বাবার মৃত্যুর পরে সে ওই দোকানটা সম্পূর্ণ নিজের করে নিত, কারণ বাবা তাকে চেনে না। সমস্ত কথা যেন এক নিঃশ্বাসে বাইরে বের করে আনলো শশীমোহন। তারপর ধরা গলায় বলল, পুলিশের কাছে এই কথা বললে সমস্ত কথাই আমার বাবাকে জানাবে, এবং পুলিশ ভাবে হয়তো আমি দাদাকে খুন করেছি দাদার ভাগের সম্পত্তির জন্য। কিন্তু বিশ্বাস করুন, আমি দাদাকে খুন করিনি। আমি এমন কাজ করতেই পারি না। আমার ব্যবসা নিয়ে আমি ভালোই ছিলাম। আমার দাদা কোনো সময় আমার কোনো কিছুর অভাবই রাখেনি। নিজের একটা কিছু করতে চেয়েছিলাম, তাই চেয়েছিলাম নিজের ব্যবসাটা দাঁড় করে পরে বিয়ে করব। সেই কারণেই বাবার বারবার বলা সত্ত্বেও এতদিন ধরে বিয়ে করিনি। এবার হয়তো আপনি বুঝতে পারবেন কেন আমি কথাগুলো পুলিশকে বলিনি। তোমার বাবার দোকানে যে কাগজপত্র আছে সেটা তুমি ওই লোকটিকে দিয়েছ, তার কাছে কাগজপত্রগুলো রয়েছে? তার কাছেই আছে, তবে সে বিশ্বস্ত লোক, আমার অনেক বছরের চেনা। তাছাড়া আমার ব্যবসায় সে অনেক সাহায্য করে থাকে, এ নিয়ে আপত্তি নেই। কিন্তু সেদিন সকালে আমি কাগজপত্রগুলো দিতে যাব, আর সেদিন সকালেই যে এমন একটা ব্যাপার ঘটে যাবে সে কথা কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার দাদার ঘরে একটা জালনার গড়াদের কাছে একটা শিক ভাঙা ছিল, সে ব্যাপারে তুমি কোনো কিছু জানো? না তো, জানি না। আর তাছাড়া দাদার ঘরের জানলাগুলো বেশ পুরনো, একটা ছিটকিনি আর একটা দুটো শিক নড়বড়ে হয়ে গিয়েছিল পাশের জানালার। বিভিন্ন কারণে সেগুলো বদলানো হয়ে ওঠেনি। আসলে দুজনেই ব্যস্ত, আর তাছাড়া বাবার শরীর ভালো নয়। সময় করে জানালার সমস্তটাই বদলানো হবে বলে ভাবা হয়েছিল, কিন্তু কেমন যেন মনে হলো যে শশীমোহন মিথ্যে কথা বলছে না। এত কিছু যখন সে আমাকে বলেছে তখন মিথ্যে কথা বলতে যাবেই বা কেন? তাছাড়া আমি তো আসার সময় বাড়িটা দেখেছি, মনে হয়নি যে নিচ থেকে জানালা পর্যন্ত উঠে তারপর জানালার শিক সরিয়ে ভেতরে ঢুকে যাওয়া সম্ভব। আর সবথেকে বড় ব্যাপার রাধারানীর নিশ্চুপ থাকাটা। এই বিষয়ে সে কিছু বলছে না কেন?
সত্যি কি খুনের সঙ্গে কোনোভাবে জড়িত রয়েছে সে? শশীমোহনকে খানিকটা আশ্বস্ত করে ফিরে এলাম। আসার আগে সামন্তবাবুর সঙ্গে শশীমোহনের জবানবন্দির ব্যাপারেও কিছু কথা হলো। নতুন করে তিনি কোনো কিছু করবেন না। আমি বেরিয়ে একটা গাড়ির ব্যবস্থা করলাম। তারপর সোজা গিয়ে পৌঁছলাম আমার অফিস ঘরে। প্রায় দুপুরের একটু আগেই বেরিয়েছিলাম। এই সমস্ত ব্যাপার সেরে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া সেরে নিজের অফিস ঘরের কেসটার ব্যাপারে ভাবতে লাগলাম। অতীন্দ্রমোহন, তার স্ত্রী হরিচরণ, রাধারানী এবং শশীমোহনের জবানবন্দি শুনে এটা বোঝা গেল যে তাদের শত্রু থাকার সম্ভাবনা খুব বেশি। কারণ অতীন্দ্রমোহনবাবুর ব্যবসা অনেক দিন ধরেই চলছে। তার এই ব্যবসার জন্য তার যেমন শত্রু হতে পারে, তেমন জীবনমোহন এবং শশীমোহনবাবুর ব্যবসার জন্যও শত্রু হতে পারে। কিন্তু কাজটা যদি বাইরের কেউ করে না থাকে, তাহলে ভেতরের করলই বা কে? অতীন্দ্রমোহন বাবুর পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। আর রাধারানী যেই কথাটা লুকিয়ে যাচ্ছে, সেটাই বা কি? পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারত, কিন্তু খুনের অস্ত্র তার কাছে নেই। আর রাধারানী ঘর থেকে বাইরেও যায়নি। তাহলে বাড়িতেই নিশ্চয়ই খুনের অস্ত্র গোজা রয়েছে। সামন্তবাবুকে সে কথা জিজ্ঞাসা করেছিলাম আলাদা করে। তিনি বলেছিলেন, দেখুন, মৃতদেহের গলার কাছে যে দাগ ও গভীর ক্ষত ছিল, সেটা খুব বেশি গভীর বলে মনে হয়, কিন্তু এটা নয়। নলি কাটার জন্য যেটুকু প্রয়োজন, ঠিক সেইটুকু অংশতেই একটা আঘাত ছিল। আর আঘাতটা এমনই যেন কেউ ছুরিটা হঠাৎ করেই গলার নলির মাঝামাঝি জায়গায় ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন আঘাতটা করেছে পুরোপুরিভাবে গলাটা কাটার জন্য? তাছাড়া ধস্তাধস্তির কোনো চিহ্ন কিংবা এমন কোনো চিহ্ন নেই যাতে আততায়ীর সঙ্গে ভদ্রলোকের কোনো একটা সাক্ষাৎ হয়েছিল বলে মনে করা যায়। মনে হচ্ছে অপরাধী শুধুমাত্র ছুরিটা তার গলায় বিধিয়ে দিয়েই তারপর চলে গেছে। তাহলে তো সমস্যা হলো, অন্ধকারে কেউ খুন করতে গেলে তার পক্ষে সঠিকভাবে দেখাটা প্রয়োজন। আপনারা রাধারানীকে জোর করলেন না কেন? এখানে আরও একটা সমস্যা রয়েছে। সেটা হলো, রাধারানীর ব্যাপারে ওই বাড়ির লোকেরা যেটুকু বলছে তাতে মনে হয়েছে তার ভীষণ ভয় রয়েছে। তাছাড়া আমরা খবর পেয়ে যখন গেলাম ওখানে, তখন রাধারানীর অবস্থা খুব একটা ভালো নয়। তিনি বারবার অজ্ঞান হয়ে পড়ছেন মৃতদেহ দেখে। তিনি দেওয়ালের কাছে অনেকক্ষণ স্থির হয়ে বসেছিলেন। এমনকি আমরাও তার অবস্থা দেখেছি। তার জন্য রীতিমতো ডাক্তার পর্যন্ত ডাকতে হয়েছিল। সামন্তবাবু, আমার কেমন জানি না মনে হচ্ছে এই রাধারানী কিংবা শশীমোহন বাবু কাজটা করেনি। এমন কিছু একটা হয়েছে যেটা ঠিক আমরা বুঝতে পারছি না। এই মুহূর্তে সেটা খুঁজে বার করা সম্ভব নয়। এইসব কথাই বাড়িতে বসে ভাবছিলাম। আর ভাবতে ভাবতে একটা কথা আমার মাথায় এলো। অতীন্দ্রবাবুর বাড়িতে তার নাতি, মানে 11 বছরের ঈশ্বরের কিছু একটা সমস্যা হয়েছিল, যার জন্য তাকে ডাক্তার, কবিরাজ ও ঝাড়ফুঁক সাধুওয়ালাদের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল। তার সমস্যাটা কি? তার যে সমস্যাটা কি, সেই ব্যাপারে কিন্তু খুব ভালো করে জানা হয়নি। কারণ এ সমস্ত ব্যাপার আমার খুব একটা ভালো লাগে না। কুসংস্কার আমার পছন্দ নয়। কিন্তু এখন মনে হলো যে ব্যাপারটা জানা দরকার ছিল। তাছাড়া সেদিন ওই ঘরে রাধারানীর সঙ্গে ঈশ্বরও তো ছিল। সে নয় ঘুমিয়ে পড়েছিল, নয়তো মৃতদেহের সাথে বিছানার পাশেই শুয়েছিল। মনে মনে ভাবলাম, কাল সকালে সামন্তবাবু আর আমি আরও একবার ওদের বাড়িতে যাব জেরা করবার জন্য, এবং তারপরে কেসটাকে কোনো না কোনোভাবে দাঁড় করিয়ে অন্তত সমাধান করার চেষ্টা করবেন। কিন্তু এ সমস্ত কেস বেশি দিন হাতে ধরে রাখা ভালো নয়। তবে বুঝতে পারছিলাম কেসের ব্যাপারে কিছুই সমাধান হবে না। শশীমোহন ছাড়া পেয়ে যাবে, কারণ সরাসরি যে সে খুন করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাকে সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। আর দ্বিতীয় কথা, খুনের অস্ত্রই খুঁজে পাওয়া যায়নি। সামন্তবাবু এবং পুলিশের লোক প্রত্যেকটা ঘর খুঁজে দেখেছে, কিন্তু কোথাও কিছু পায়নি। এবং সে সমস্ত কিছুর ভিত্তিতেই শশীমোহনকে ছেড়ে দিতে হবে এবং কেসটা অসমাপ্তই থেকে যাবে। কিন্তু আমার তো কিছু করবার নেই। রাধারানী যে মুখ খুলবে সেটাও মনে হচ্ছে না। সত্যি সত্যি যে কে খুন করেছে সেটা রাধারানী না জানলে নিশ্চয়ই ও মুখ খুলত। আমার মনে হয় আসল খুনটা হয়ে যাওয়ার পরে রাধারানীর ঘুম ভেঙে গিয়েছিল, এবং ঘুম ভেঙে সে এমন একটা ব্যাপার দেখে মারাত্মক একটা আঘাত পেয়ে নিশ্চুপ হয়ে গিয়েছিল। তাছাড়া তার কথাবার্তা তো আমি খুব কমই শুনেছি।
প্রত্যেকবারই সে ঘোমটার আড়ালে থেকে কথা বলেছে। সেই দিন এভাবেই কেটে গেল। ডিবেটিয়ার সাহেব ফিরে এসেছিলেন। তিনি একটা কাজে আমাকে তার কাছে ডেকে পাঠিয়েছিলেন। তার অফিস ঘরে পৌঁছে তিনি আমায় চেয়ারে বসতে বসতে বললেন, প্রিয়নাথ, তুমি আমার কথা শোনো। আমি একটা বিশেষ কাজে গিয়েছিলাম, আর তোমায় সেখানে যেতে হতে পারে। মলয়পুর নামে একটা জায়গা রয়েছে। একটা গ্রামের পেছনে একটা জঙ্গলের বেশ কিছুদিন ধরে একটা ডাকাতের দল লুকিয়ে রয়েছে। কিন্তু সমস্যা হলো তাদের সেখানে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, দিনের বেলায় জঙ্গলে ঢুকে খোঁজাখুঁজি করলেও তাদের কোনো খোঁজ মিলছে না। তারা যেন বুদবুদের মতো কোথাও হারিয়ে যাচ্ছে। পাওয়া যাচ্ছে না মানে পুরোপুরি নয়, দিনের বেলা দেখা যাচ্ছে না, তবে রাতের বেলা দেখা যাচ্ছে। আর রাতের বেলা জঙ্গলে তাদের ধরা সম্ভব নয়। আমি চাই তুমি এদিককার সমস্ত কাজ মিটিয়ে সপ্তাহখানেকের মধ্যে বেরিয়ে পড়ো ওই মলয়পুরের উদ্দেশ্যে। বড় সাহেব ডিবেটিয়ারের কথা আমার বেশ ভালোই লাগলো, কারণ এমন কিছু কেসের সমাধান করতে আমার বেশ ভালোই লাগে। তাছাড়া এ অতি সাধারণ কোনো চুরি ডাকাতের কেস। কিছু যদি অদ্ভুত এবং যার সমাধান সহজেই সম্ভব নয়, তাতে নতুন অনেক কিছু শেখার জিনিস থাকে। তাই এক কথায় বললাম, না না, এতে আমার কোনো সমস্যা নেই। তবে এইদিকে একটা কেসের ব্যাপারেই আমি জড়িয়ে পড়েছি, তাই আর কি। আর সে হতেই পারে তুমি যে বসে থাকার মানুষ নাও, তা তো আমি ভালোভাবেই জানি। কিন্তু ব্যাপারটা কি গোপন কিছু? গোপন কিছু নয়, একটি বাড়িতে একটা খুন হয়েছে। পুলিশ সন্দেহ করছে সেই বাড়িরই কেউ খুনটা করেছে। আমার সন্দেহ হচ্ছে সেই বাড়ির কেউ খুন করলেও পুলিশ যাকে সন্দেহ করছে সে খুনটা করেনি। কিন্তু সমস্যা হলো তথ্য প্রমাণ সমস্ত কিছু এতটা শক্ত নয়। যদি কাউকে অপরাধী প্রমাণ করা যায়, তাছাড়া খুনের অস্ত্র কিন্তু কোথাও পাওয়া যায়নি। দেখো, খুনের অস্ত্র যখন খুঁজে পাওয়া যায়নি, তার মানে এটা কেউ লুকিয়ে রেখেছে। এবার দেখো, বাইরে থেকে যদি কেউ ভেতরে না এসে থাকে, তাহলে তো ভেতরের কেউ কাজটা করেছে। কিন্তু যে করবে তার মোটিভ কি? এসব ব্যাপারে তোমায় বেশি কিছু বলা আমার সাজে না, কারণ তুমি এ ব্যাপারে আমার থেকে অনেক বেশি কিছু জানো। তবে কি বলো তো, মাঝে মাঝে আমরা সবকিছুই জানি, সবকিছুই বুঝি, তবুও কিছু একটা ব্যাপার আমাদের চোখ থেকে না এড়িয়ে যায়। আর সেটাই খোঁজার চেষ্টা করো। হয়তো অপরাধী তোমার সামনেই আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। ডিবেটিয়ার সাহেবের ওখান থেকে বাড়িতে ফিরে এলাম। মাথার মধ্যে অনেক কিছুই চলতে লাগলো। বিশেষ করে ডিবেটিয়ার সাহেবের কথাগুলো মাথার মধ্যে ঘুরতে লাগলো। উনি আমার চোখের সামনেই আছে, অথচ আমি তাকে ধরতে পারছি না। তাহলে ডিবেটিয়ার সাহেব কি বলতে চাইলেন? ওই বাড়িতে কি এমন কেউ রয়েছে যে জীবনমোহনকে খুন করেছে? এরপর একটা কাজ শুরু করলাম। সামন্তবাবু ও থানার একজন পুলিশের সাথে এ ব্যাপারে কথা বললাম, এবং সেজন্য সামন্তবাবুর বাড়িতেও যাওয়া। এর আগেই পুলিশের সঙ্গে কথা বলে এই যে রাধারানী, তার নিজের বাড়ির ঠিকানা জোগাড় করলাম, এবং সেই ঠিকানা এবং তার আশেপাশে রাধারানীর ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য একজনকে পাঠিয়ে দিলাম। আমি যেতে পারতাম, কিন্তু আমার এদিকে কয়েকটা ব্যাপার খোঁজ নেওয়ার প্রয়োজন। সামন্তবাবু অতীন্দ্রমোহনবাবুর বাড়ি চলে গেলে আমি জীবনমোহন এবং শশীমোহন এই দুজনের দোকান এবং শশীমোহনের কাছ থেকে নতুন লোহা লক্করের ব্যবসার খোঁজ নিতে লাগলাম। দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত এখানে ওখানে ঘুরেই কেটে গেল। জীবনমোহনের দোকানের ব্যবসা খুব একটা খারাপ চলছিল না। শশীমোহনের কাঠের ব্যবসাও খুব একটা খারাপ নয়, তবে তার লোহা লক্করের দোকানের ব্যবসা সত্যিই খারাপ। তাদের জন্য 3টে দোকানের 3টে অংশেই লোক রয়েছে। জীবনমোহন এবং শশীমোহনের কথা প্রায় সকলেই জানে, তবে কেউই তাদের মধ্যে কোনো খারাপ কথা বলল না। শুধু তাই নয়, আশেপাশের কয়েকটা দোকানে নিরপেক্ষভাবে খবর জোগাড় করার চেষ্টা করলাম। তবে তাদেরও মতে জীবনমোহন ও শশীমোহন দুজনেই বেশ ভালো, তাদের মধ্যে সম্পর্কও ভালো। শুধু ওই যে উইলের ব্যাপারে এবং দোকানের ব্যাপারে শশীমোহনের একটু দুর্নাম শোনা গেল। তবে সেটা পরিবারের দিকে নয়, সেটা হলো তার কাঠের ব্যবসায় খুব একটা মন নেই, তবে লোহা লক্করের ব্যবসাটা গভীরভাবে ফাঁদার ব্যবস্থা করছে। এইভাবে দুজনের মধ্যে সমস্ত জোগাড় করে ফিরে এলাম। থানায় ফিরতেই দেখি সামন্তবাবু এসে পড়েছেন। সামন্তবাবুও বাড়ির ব্যাপারে বলতে গিয়ে বললেন, আপনার কথা মতোই জেরা করেছি। কাজের লোকটি মিথ্যে কথা বলছে না। কাজের লোকটি সমস্ত কথাই খুলে বলেছে, তার উপর কারোরই কোনো সন্দেহ হয় না। কিন্তু এই জীবনমোহন আর তার স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাছাড়া তার স্ত্রীর কিছু একটা রোগ ছিল। যতদূর মনে হচ্ছে সে ভীষণ ভয় পেত, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত। তাছাড়া তার এই রোগটা কোনোভাবে তার ছেলের শরীরে প্রবেশ করেছে।
সেও ছোট থেকে ভয় পায়, রাতে ঘুমোতে পারেনি ঠিকভাবে, মাঝে মাঝেই জেগে ওঠে। আর ডাক্তারের সাথে আমি কথা বললাম, ডাক্তারও বাড়িতেই ছিল। অতীন্দ্রমোহন বাবুর শরীর খারাপ হয়েছে, তাই তিনি ওখানে এসেছিলেন। ডাক্তার কিন্তু বলছে এই ঈশ্বরের রাতের বেলা হাঁটাচলা করার অভ্যেস আছে ঘুমের মধ্যে। আর শুধু তাই নয়, রাতের বেলা হাঁটার সময় সে যদি কিছু করেও থাকে তবে সেটা তার পরবর্তীতে মনে থাকবে না, এবং রাতের বেলা ঘুমের মধ্যে তার কিছু একটা করার সম্ভাবনাও রয়েছে। দরজা খুলে বাইরে চলে যাওয়া কিংবা অন্য কিছু করা, মানে আপনি বুঝতেই পারছেন আশা করি। বুঝতে পারছি, মানে রাতের বেলা ঘুমের ঘরে সে কিছু একটা করে থাকতে পারে। কথাটা বলতে বলতে আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা এলো। বললাম, আচ্ছা সামন্তবাবু, আপনি তো বলেছিলেন ধারালো কিছু একটা সোজা জীবনমোহন বাবুর গলায় ঢুকেছিল। সেটা আসলে কি? ছুরি? পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? পোস্টমর্টম রিপোর্ট বলছে ধারালো একটা ছুরি হবে। সেটা ছুরি হতে পারে কিংবা অন্য কিছু। খুব সরু ধরনের ধারালো কিছু নয়, একটু মোটা, মানে ওই মনে করুন কি বলবো, ছোট সরু লাঠির মতো একটা কিছু হতে পারে, কিংবা ওই জাতীয় কিছু। সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে বিদ্যুৎ চমকের মতো একটা কথা খেলে গেল। আরে, ওই তো জীবনমোহনের ঘরে যখন আমরা গিয়েছিলাম তখন তার ঘরের পাশে একটা উলের কাঁটা দেখেছিলাম না? উল আর কাঁটা, আর উলের সঙ্গে অল্প অল্প বোনা একটা সোয়েটার। ভালো করে মনে করবার চেষ্টা করলাম। তারপর হঠাৎ করে একটা ব্যাপার মনে পড়ে গেল, আর চেয়ার ছেড়ে উঠে পড়লাম। বললাম, সামন্তবাবু, আপনার ওই লোকটি কখন আসবে? কখন আসবে তা তো ঠিক বলতে পারবো না, তবে চলে আসার কথা। কি হলো বাবু, আপনি এমন করছেন কেন? বড় একটা ভুল আমরা করে ফেলেছি। আমরা একটা ব্যাপার কিন্তু এখনো লক্ষ্য করে দেখিনি। আসলে এমনটা হওয়ার কথা নয়। ওই দিকটা আপনি কেন, অন্য কেউ হলেও ভাবতে পারত না। জীবনমোহনবাবুর ঘরটা শশীমোহন কিংবা রাধারানী কিংবা অন্য কেউ করেনি। জানালার গড়াদের ভাঙা শিক দিয়ে বাইরে থেকে কেউ ভেতরে আসেনি। অপরাধী ঘর থেকে বাইরেও যায়নি। সামন্তবাবু আমার কথার কোনো কিছুই বুঝতে পারলেন না। সামন্তবাবু আমার কথায় কিছুটা অবাক হলে তবুও যেন অনেকটা জানার জন্যই চুপ করে রইলেন। আমি বললাম, প্রথম থেকেই একটা মস্ত বড় ভুল আমরা করে আসছি। রাধারানী অপরাধীকে দেখেছে, এবং সে দেখেছে বলেই এতটা মানসিক আঘাত পেয়েছে। আশা করছি আপনি বুঝতে পারছেন। দেখুন, আমার কিন্তু মনে হচ্ছে। হঠাৎ করে সামন্তবাবু থেমে গেলেন, আর তারপরে তার চোখ দুটো কেমন যেন বিস্তারিত হয়ে এলো। তিনি সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, তার মানে আপনি কি বলতে চাইছেন? আমি সামান্য হেসে মাথা নাড়ালাম। সামন্তবাবু বুঝতে পেরেছে যে আমি কি বলতে চাইছি। এর কিছুক্ষণের মধ্যেই লোকটি চলে এলো, পুলিশের লোক। তবে তাকে খবর আনতে বলেছিলাম রাধারানীর ব্যাপারে। লোকটি যা খবর দিল সেই খবর অনুযায়ী জীবনমোহনের ছেলে ঈশ্বর, তার যেমন রোগ হয়েছে ঠিক তেমন রোগ ছোটবেলায় রাধারানীরও ছিল। তারও মাঝে মধ্যে রাতের দিকে ঘুম হতো না, এবং তারও ঘুমের মধ্যে হাঁটাচলা করবার অভ্যাস ছিল। শুধু তাই নয়, এই রোগ ডাক্তার নির্ণয় করতে না পারলেও এইরকম সমস্যা থেকে ছোটবেলায় অনেক দিনই ভুগতে হয়েছে তাকে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগটা কমে এসেছিল। তবে তার মধ্যে একটা ভয় এবং অদ্ভুত একটা মানসিক সমস্যা তৈরি হয়েছিল, তবে সেটা সবসময় দেখা যেত না। তাহলে সামন্ত, আশা করি এখন যদি আপনি আমার সঙ্গে অতীন্দ্রমোহন বাবুর বাড়িতে যান তাতে আপনার কোনো অসুবিধা হবে না। কি যে বলেন, এমন একটা কেস যখন সমাধান হয়ে এসেছে তাহলে শেষটা আমি দেখব না? এটা হতে পারে? শেষ তো আমাকে দেখতেই হবে। সামন্তবাবুকে ও একজন পুলিশের কনস্টেবলকে নিয়ে বেরিয়ে পড়লাম। অতীন্দ্রমোহন বাবুর বাড়িতে গিয়ে যখন পৌঁছেছি তখন প্রায় সন্ধে হয়ে এসেছে, আর ঢোকার মুখেই হরিচরণের সঙ্গে দেখা হয়ে গেল। সে আমাদের দুজনকে একসঙ্গে দেখে একটু অবাক হয়ে পড়ল। হরিচরণ বলল, আপনারা এই সময়? বড়বাবুর অবস্থা মোটেই ভালো নয়, ডাক্তার ডাকতে গেছে। আসুন আপনারা বড়বাবুর ঘরেই আসুন। অতীন্দ্রমোহনের ঘরে গেলাম। তিনি বিছানায় শুয়ে রয়েছেন, আর তার অবস্থা যে ভালো নয় সেটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে। দুটো চোখ কেমন যেন আধ বোঝা, হাঁ করে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, বুকটা ওঠানামা করছে। বিছানার পাশে বসে অতীন্দ্রমোহন বাবুর স্ত্রী লতিকা দেবী।
আর একপাশে বিছানায় পাথরের মতো রয়েছে রাধারানী। ঈশ্বর একপাশে ছোট্ট একটা চেয়ারের ওপর বসে অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখছে। ব্যাপারটা যে কী সেটা হয়তো বুঝতে পারছে না ভালো করে। আমাদের দিকে রাধারানী তাকালো। অতীন্দ্রমোহন একবার আমাদের দিকে তাকিয়ে অতি কষ্টে বললেন, আপনারা এই সময় আমার আমার ছেলেটাকে কে মারলো তো জানতে পেরেছেন? আমার ছোট ছেলেটা নির্দোষ তা প্রমাণ হয়েছে তো দারোগাবাবু? আপনার ছোট ছেলে নির্দোষ তা প্রমাণ হয়েছে, তবে আপনার বড় ছেলেকে কে মেরেছে সে ব্যাপারেও আমরা জানতে পেরেছি। তবে একটা ব্যাপার, মানে আপনি বলুন, আমি শুনতে চাই। আমার ছেলেকে কে মেরেছে আমি শুনতে চাই। সামন্তবাবু আমাদের পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি আমার কানের কাছে মুখ নামিয়ে এনে আস্তে আস্তে বললেন, ভদ্রলোকের অবস্থা ভালো নয়, এই সময় কিছু বললে তার সমস্যা হতে পারে। আগে ডাক্তার আসুক, ডাক্তার এসে ওষুধ দিক, তারপর একটু স্বাভাবিক হলে তারপর না হয় বলা যাবে। এসেই যখন পড়েছি একটু অপেক্ষা করেই যাই। সামন্তবাবুর কথায় একটু অপেক্ষাই করলাম। অতীন্দ্রমোহন বাবুকে তার স্ত্রী চুপ করিয়ে দিলেন। একটু পরে ডাক্তার এসে একটা ইঞ্জেকশন দিতেই সব কিছু আবার স্বাভাবিক হয়ে এলো। অতীন্দ্রমোহনবাবু ঘুমিয়ে পড়লেন। ডাক্তার আমাদের দিকে তাকিয়ে বলল, ভাগ্যিস আপনার আর কিছু বলেননি। ওনার অবস্থা তো মোটেই ভালো ছিল না, একটু এদিক ওদিক হলেই বিপদ হয়ে যেতে পারত। আচ্ছা ডাক্তারবাবু, আপনার কাছে যদি সময় থাকে আপনি কিছুক্ষণ এখানে বসতে পারেন। আসলে এই কেসের ব্যাপারটা সমাধান প্রায় করে ফেলেছি। প্রথমে শশীমোহনের কথা বলি। শশীমোহন এক্ষেত্রে পুলিশের সঙ্গে ভুল ছিল। শশীমোহন কিছুই করেনি। সেদিন সকালে সে বেরিয়েছিল একটা বিশেষ কাজে। সেই ব্যাপার শশীমোহন নিজেই পরে আপনাদের সকলকে বলবে। আশা করি তাতে আপনাদের কোনো সমস্যা হবে না। তার কাজটা এমন ছিল যে সেটা এখন গোপন রাখতে চাইছিল, সেটাও একটা বিশেষ কারণে। পরে সে সকলকেই জানাতো। তবে হ্যাঁ, ব্যাপারটা এমন কিছু নয় যাতে কারোর কোনো ক্ষতি হবে, তাই সেই ব্যাপারে আমি এখন কিছু বলছি না। শশীমোহন কৃতজ্ঞ চোখে একবার আমার দিকে তাকালো। আমি শুরু করলাম। পোস্টমর্টম রিপোর্ট বলছে খুনটা হয়েছিল শেষ রাতের দিকে, ওই 3টে কিংবা 3:30 নাগাদ। ঘরের মধ্যে জীবনমোহন, রাধারানী এবং ঈশ্বর, এই 3 জন ছাড়া আর কেউ ছিল না। দেখলাম রাধারানী ঈশ্বরের দিকে এগিয়ে গেল, তারপর ঈশ্বরকে দুহাতে জড়িয়ে নিল। আমরা সকলেই জানি জীবনমোহনের সঙ্গে রাধারানীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তার একটা বিশেষ কারণ, রাধারানীর একটা মানসিক সমস্যা রয়েছে। তবে সেটা এমন কিছু নয় যাতে সমস্যা হয়। তবে অতি ছোট ছোট ব্যাপারে সে ভয় পেত। তেমনি তিনি রক্ত দেখতে পারতেন না। এমন আরও অনেক কিছুই ছিল যেগুলো অতি সাধারণ। আর সেই সাধারণ জিনিসটা মাঝে মাঝে অসাধারণভাবে দেখা দিত, যদিও তাতে কোনো ক্ষতি কারোর হতো না। আর রাধারানীর এই মানসিক সমস্যাটা ঘুরে ফিরে এসে পৌঁছেছে ঈশ্বরের মধ্যে। রাধারানী বলল, একদম না, আপনারা মিথ্যে কথা বলছেন। আমার কোনো সমস্যা নেই, কিচ্ছু হয়নি আমার। হয়তো রাধারানীর এই সমস্যার কথা অতীন্দ্রমোহন বাবু কিংবা এই বাড়ির কেউই প্রথমে জানত না, কিন্তু পরে ঈশ্বরের মধ্যে সমস্যাটা মাঝে মাঝে দেখা দেওয়ার পর হয়তো ব্যাপারটা সকলেই জানতে পারেন। কারণ হরিচরণের কাছে আমি আগেই জেনেছি। সে এই বাড়িতে প্রায় 10 বছর। জীবনমোহনের বিয়ে হয়েছিল প্রায় 13 বছর আগে, আর ঈশ্বরের বয়স 11 বছর। অর্থাৎ ঈশ্বরের জন্মের 1 বছর পরেই হরিচরণ এই বাড়িতে এসেছিল। তবে প্রায় 3-4 বছর পর্যন্ত জীবনমোহন এবং রাধারানীর মধ্যে সম্পর্ক বেশ ভালোই ছিল। ঈশ্বর যত বড় হয় তার মধ্যে সেই সমস্যাটা দেখা দিতে শুরু করে, আর তারপর থেকেই রাধারানীর মধ্যেও সেই পুরনো সমস্যাটা আবার ফিরে আসে। ডাক্তারবাবু, আপনি কিছু বলবেন? ডাক্তার বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাপারটা দেখছিলাম। সমস্যাটা বড়ই অদ্ভুত। এই এমন সমস্যার সমাধান এখনো পর্যন্ত বার হয়নি। বিলেতেও এসব সমস্যার ওষুধ নিয়ে কাজকর্ম চলছে, তবে দুঃখের বিষয় আমাদের কাছে এ ব্যাপারে কিছুই করার নেই। একমাত্রই ঘুমের ওষুধ দিয়ে ঘুমটাকে ভালোভাবে যদি করাতে পারি আমরা, হ্যাঁ, তবে তাতেও বিপদ আছে। বিপদ? এই সমস্যাটার সবচেয়ে বড় ব্যাপারটা হলো বিপদটা ঘুমের মধ্যেও রয়েছে।
ঘুমের ঘোরে অনেকেই হাঁটাচলা করে, আমরা শুনেছি। কিন্তু ঘুমের মধ্যে এই মানসিক সমস্যা থাকা রোগীদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা এমন কিছু একটা করে ফেলে যা তারা নিজেরাও জানে না। মনে করুন এই সমস্যায় কোনো রোগী দরজা খুলে বাইরে বেরিয়ে ছাদে গিয়ে ছাদ থেকে ঝাঁপ দিল, অথচ মৃত্যুর আগে পর্যন্ত সে নিজেও জানতে পারল না ব্যাপারটা। আবার এমন কিছু একটা সমস্যা দেখা দিল যেটা অন্য কারোর ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। লতিকা বলল, আপনি ভুল করছেন দারোগাবাবু, এটা কোনো রোগ নয়, ওর মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমি এখানকার ঠাকুর বাড়িতে ওকে নিয়ে গিয়েছিলাম, সেখানকার সাধু বাবা বলেছে। সাধু বাবার পক্ষে আপনার নাতিকে সারিয়ে তোলা কোনোভাবেই সম্ভব নয়। বিশেষ ধরনের ওষুধ এবং বিশেষ চিকিৎসার প্রয়োজন। তবে এই মুহূর্তে এর চিকিৎসা কিংবা ওষুধ আছে বলে আমার জানা নেই। আপনি যে সমস্ত কথা বলছেন সেগুলো কুসংস্কার মাত্র, তাছাড়া আর কিছুই নয়। আপনি ঠিকই বলেছেন দারোগা বাবু, এই সমস্ত ব্যাপারে অনেকেই এমন কিছু পথ অবলম্বন করে যেগুলো আসলে তাদের ক্ষতি করে ফেলে। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বড় কোনো ডাক্তারের সঙ্গে কথা বলে এই ব্যাপারে কিছু একটা বার করার। এবার সেদিন রাতের কথা বলি। সেদিন রাত্রে যখন জীবনমোহন আর রাধারানী ঘুমিয়ে পড়েছিল, তখন ঈশ্বর কোনোভাবে জেগে ওঠে। হতে পারে সে ঘুমের মধ্যেই কোনোভাবে জেগে উঠেছিল। তারপরেই সে বিছানা থেকে নেমে পড়ে। কোনো কারণে সে ঘরের পাশে চলে গিয়েছিল, যেখানে উল বোনা কাঁটা রয়েছে সেইখান পর্যন্ত। তারপর সেখান থেকে উল বোনার কাঁটাটা এনে সেই কাঁটাটা সে বসিয়ে দেয় জীবনমোহনবাবুর গলার ঠিক মাঝখানে। কিভাবে মাঝখানে কাঁটা বসিয়ে দিল সেটা আমি এখন বলতে পারবো না, তবে ব্যাপারটা এমনই হয়েছে। কারণ রাধারানী জীবনমোহনকে খুন করেনি, তার পক্ষে খুন করা সম্ভব ছিল না। কারণ ডাক্তার তার সমস্যা যতটা দেখেছে তাতে এমন কোনো কাজ সে করতে পারে না। রাতের বেলা ঘুমের মধ্যে হাঁটা তার পক্ষে সম্ভব নয়, আর রক্ত সে ভীষণ ভয় পায়। তার পক্ষে এমন কাজ করা আদৌ সম্ভব নয়। আমার কথা শেষ হতে না হতেই রাধারানী ঈশ্বরকে জড়িয়ে ধরলেন। ঈশ্বর ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। লতিকার মুখে কেমন একটা যেন অদ্ভুত ভাব জেগে উঠল। সামন্তবাবু বললেন, যেহেতু ব্যাপারটা এমনভাবে হয়েছে, মানে ঈশ্বর একজন মানসিক রোগী, তাই সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে কোনো আইনত শাস্তির দিকে এগোচ্ছি না। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে এই বিষয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা দরকার, এবং তার সঙ্গে রাধারানীর চিকিৎসাও দরকার। আর শশীমোহন বাবুকে এতদিন আটকে রাখার পিছনে আমাদের অন্য একটা কারণ ছিল। অপরাধী যদি অন্য কেউ হয়, সে সাবধান হওয়ার বদলে ভাববে যে আমরা তাকে ধরতে পারবো না, আর সেই কারণে সে একটা নিশ্চয়ই ভুল করবে, আর সেই ভুলের জন্যই আমরা এতদিন অপেক্ষা করছিলাম। শশীমোহন বলল, কিন্তু খুনের অস্ত্র যে ওই কাঁটা, সেটা আপনি বুঝলেন কি করে? আমি তোমায় সামান্য মিথ্যে বলেছিলাম শশীমোহন। তোমার দাদার সঙ্গে আমার মোটেই পরিচয় ছিল না, তবে তোমার বাবার সঙ্গে পরিচয় ছিল। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু তোমার বাবা কিন্তু আমায় মনে রেখেছিল। একবার তোমার বাবাই আমার জীবন বাঁচিয়েছিল। সেবারও আমি এই বাড়িতে এসেছিলাম, তবে এই কথা প্রায় আজ থেকে 10 বছর আগের কথা, তাই সে কথা তোমার মনে নেই। কথাটা মনে আছে, তবে আপনার মুখটা ঠিক মনে ছিল না। আপনি কোনো একটা কেসে এইদিকে এসেছিলেন, আর তখন আপনার ওপর একজন আক্রমণ করতে গিয়েছিল। বাবা তখন আপনাকে বাঁচিয়েছিল। আপনি আমাদের বাড়িতে এসেছিলেন ওই সন্ধ্যের সময়। উলের কাঁটাটা যতদূর মনে হয় এই বাড়ির মধ্যেই পাওয়া যাবে, আর মাত্র একটা জায়গাতেই। উল যেখানে বোনা হচ্ছে সেই উলের গোলার মধ্যেই সেখানে সোয়েটার বোনা হচ্ছিল। উলের গোলা বেশ কয়েকটাই রয়েছে, এবং সেটা একটা ব্যাগের মধ্যে আছে। কয়েকটা উল বাইরে রাখলে 2-1টা উল ভেতরেই আছে। আমার মনে হয় ওখানে খুঁজলেই উলের কাঁটাটা পাওয়া যাবে। এমনকি একটা উলের কাঁটা আমি ব্যাগের ভেতর দলার মধ্যে ঢুকানো আমি দেখেছি। অথচ সোয়েটার বোনার সময় 2টো উলের কাঁটা ব্যবহার করা হয়। একটা উলের কাঁটা সোয়েটারের সঙ্গে থাকলেও রয়েছে ভেতরের দিকে, কারণ সেই দৃশ্যটা দেখে তাড়াহুড়োর মধ্যে রাধারানীর মাথায় আর কিছুই আসেনি। এবার কিছু লুকোবেন না, আপনি বলে দিন
না হলে কিন্তু আবার সমস্যা বাড়বে। রাধারানী এতক্ষণ পর হাউ মাউ করে কেঁদে উঠলেন। তিনি কাঁদতে কাঁদতে ঈশ্বরকে জড়িয়ে ধরে বললেন, আমার আর আমার ছেলের তো কোনো দোষ নেই, যা হয়েছে ঘুমের ঘোরে হয়েছে। হঠাৎ করে একটা গোঙানির শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়, আর আমি ঘুম ভাঙতে দেখি আমার ছেলেটা বিছানার ওই পাশে দাঁড়িয়ে আছে, আর ওর হাতটা ওনার গলার কাছে, গলার ঠিক মাঝখানে সেই কাঁটাটা এমনভাবে দেয় গলা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। ইদানিং ওনার ঘুম ভালোভাবে হচ্ছিল না, তাই ডাক্তার ওনাকে ঘুমের ওষুধও দিয়েছিল। ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরও তার ঘুম ভেঙে যায় ওই কাঁটার আঘাতে। কিন্তু ঘুমের ওষুধের জন্যই হয়তো তিনি আর জেগে উঠতে পারেননি। ঘুমের ওষুধ? কিন্তু ঘুমের ওষুধ তো আমি দিয়েছিলাম আপনাকে। হ্যাঁ, তবে তিনি ঘুমের ওষুধ অল্পই খেতেন। ব্যবসা নিয়ে চিন্তায়, তাছাড়া ভাইয়ের সঙ্গে সমস্যাটা হওয়ার পর থেকে উনি বেশ চিন্তাতেই থাকতেন। তাই নিয়েই আর কি। আমার ছেলেকে আপনারা নিয়ে যাবেন না, আমার ছেলেকে আপনারা দয়া করে নিয়ে যাবেন না, দয়া করে ওকে নিয়ে যাবেন না, ওকে ওকে ছেড়ে দিন, ওকে নিয়ে যাবেন না। রাধারানী ছেলেকে আঁকড়ে জড়িয়ে ধরে রইল। আমার কাজ শেষ হয়ে গিয়েছিল। আমি শশীমোহনের দিকে তাকিয়ে বললাম, তোমার বাবা এখন ঘুমোচ্ছে। বাবা ওঠার পরে তোমরা খবরটা দেবে কি করে? আদেও দেবে কি না সেই ব্যাপারটা তোমাদের উপরেই ছাড়লাম। পুলিশের তরফ থেকে আমাদের কাজ শেষ, এবং আমি তোমার বাবার তরফ থেকে যে কাজের দায়িত্বটা নিয়েছিলাম সেটাও শেষ। ঈশ্বরের বয়স এবং মানসিক সমস্যার কথা মাথায় রেখে পুলিশ এই কেসে কোনো কিছুই করবে না। সমস্তটাই তোমাদের উপরে ছেড়ে দেওয়া হলো। আশা করছি এতে তোমাদের কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, ঈশ্বর এবং রাধারানী দুজনেই কিন্তু মানসিকভাবে অসুস্থ, তাই তাদের উপর এমন কিছু যেন না করা হয় যেটা আইনত সঠিক নয়। তাহলে কিন্তু এতে আমাদের আবার হস্তক্ষেপ করতে হবে। ডাক্তারবাবু, সমস্ত ব্যাপারটা আপনার উপরেই ছাড়লাম। ওনাদের যাতে সঠিক চিকিৎসা হয় সেই ব্যাপারে একটু নজর দেবেন। এরপর আমি আর সামন্তবাবু সেখান থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে সামন্তবাবু বললেন, কিন্তু ওই উলের কাঁটার ব্যাপারটা যে ঠিক, এটা আপনি সত্যি সত্যি কি করে বুঝলেন বলুন তো? প্রথম দিনই দেখেছিলাম, পরে সন্দেহ হয়েছিল। আজ এখানে এসে সবার সঙ্গে কথা বলার আগে মনে আছে হরিচরণকে নিয়ে আমি একবার ওপরে গিয়েছিলাম? তখনই উলের কাঁটাটা আমি দেখে এসেছিলাম। হরিচরণ নিজেও দেখেছিল ব্যাগের মধ্যে যে সুতোর বলটা রয়েছে তার মধ্যে একটা কাঁটা ঢোকানো ছিল। সেই কাঁটার সামনে লেগে থাকা রক্ত সুতোর বলের মধ্যে লেগে রয়েছে। বাইরের দিকের খানিকটা রক্ত শুকিয়ে গেছে, তবে ব্যাপারটা কিন্তু সত্যিই ভয়ানক। ঘুমের ঘরে ছেলেটা তার বাবাকে খুন করেছে, আর রাধারানী ঘুম থেকে উঠেই দৃশ্যটা দেখেছে। তার ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়াটা অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু আমি ভাবছি শশীমোহন এবং অতীন্দ্রমোহনবাবুর স্ত্রী কি করবেন? তারা কি অতীন্দ্রবাবুকে সত্যটা জানাবেন, নাকি সত্যিটা তার কাছ থেকে লুকিয়ে রাখবেন? সামন্তবাবু কোনো উত্তর দিলেন না। আমরা এগোতে লাগলাম রাস্তার দিকে। গাড়ি ধরে প্রথমে থানায়, আর তারপর সেখান থেকে সোজা বাড়িতে চলে যাব। কেসের সমাধান যখন হয়ে গেছে তখন আমাকে 2 দিন বিশ্রাম নিতে হবে। তারপর আবার সে মলয়পুরের ব্যাপারটা নিয়ে আবার মাথা ঘামানোর সময় এসে গেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।